অন্ধকারের মধ্যে একবার এদিক ওদিক তাকিয়ে ভালো করে দেখে নিল কালু ডাকাত। পিছনের বাসনপত্র যা নেওয়া হয়েছে, কালুর সাগরেদের পিঠের উপর সব চাপানো রয়েছে। কালু হাতের মশাল তুলে নির্দেশ দিল, অনেক হয়েছে, এখন চল, আর বেশি অপেক্ষা করতে হবে না। কালুর একজন সাগরেদ বলে উঠল, আরে কি বলছো, এখনো তো অনেক ঘর বাকি রয়ে গেছে। একটা মাত্র ঘরে ঢুকেই যদি এমন কিছু পেয়ে যায়, তাহলে বাকি ঘরগুলোতে আর কি কি হবে? পোকার মতো কথা বলিস না। আমাদের সর্দার কি বলেছিলেন মনে নেই? তিনি লোভ করতে বারণ করেছিলেন। লোভে পাপ আর পাপে মৃত্যু। এখন যদি বেশি লোভ করতে গিয়ে অন্য কোনো বিপদ ঘটে যায় তখন? কালু ডাকাতের সঙ্গে একসাথে থাকার সাগরেদের সংখ্যা এখন মাত্র 2 জন। আগে আরো বেশি ছিল, কিন্তু কালে কালে ডাকাতির এমন হাল হয়েছে, তাই সবাই তার দল ছেড়ে দিয়েছে। এই 2 জনকে নিয়েই কালু এখন চলে। সর্দার, ঠিক কথাই তুমি বলেছ। বেশি লোভ করা ভালো নয়। তাড়াতাড়ি চলো এখান থেকে। বাড়িটা আমার কেমন যেন লাগছে। বাড়ির ভেতরে খুব অন্ধকার। একটা ঘরে এত জিনিসপত্র, অথচ পাহারায় কেউ কোথাও নেই। বুড়োটা যে এই বাড়িতেই আছে সে খবর তো পাকা, কিন্তু বুড়োটাকেও তো কোথাও দেখলাম না। কালুর কেমন যেন একটা খটকা লেগেছিল, সেই কারণেই সে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হতে চাইছে। এই বাড়ির অন্ধকার ঘরগুলো কেমন যেন অদ্ভুত লাগছিল। তাছাড়া বাড়ির ভেতরের বাতাসটাও কেমন যেন অদ্ভুত। মাঝে মাঝে মনে হয় অন্ধকারের ভেতর থেকে কারা যেন ওদের দিকে তাকিয়ে আছে। 2টো বাক্সতে তামা পিতলের বাসনপত্র ছিল, সেগুলো তোলা হয়ে গিয়েছিল। আরো বাসনপত্র পড়ে আছে, কিন্তু সেগুলো আর তুলতে ইচ্ছে হলো না। কালু যে দরজা দিয়ে বেরিয়ে এলো, তার সামনে ছোট মতো একটা উঠোন আছে, যেটা পেরিয়ে গেলে বাইরের দিকের উঁচু ভাঙা পাঁচিল এবং তার এক পাশে বাইরে বেরিয়ে যাওয়ার দরজা রয়েছে। কালু দ্রুত পায়ে এগিয়ে গেল সেই দিকে। তার কোমরের কাছে কাপড়ের এক পাশে বাঁধা রয়েছে সেই জিনিসটা, যে জিনিসটা দেখেই তার পছন্দ হয়ে গিয়েছে। একটা ছোট মূর্তি, পেতলের মূর্তি বলেই মনে হয়। তবে এ যেন শুধু মূর্তি নয়, কোনো মূর্তির অত বড় মাথা যে হতে পারে সেটা কালু আন্দাজ করতে পারেনি। জিনিসটা পছন্দ হতেই সে তাড়াতাড়ি করে এসে কোমরের কাছে কাপড়ের মধ্যে গুঁজে নিয়েছিল। তার 2 সাগরেদ ভারী ভারী 2 বস্তা তুলে নিয়ে জমি পেরিয়ে যখন মাটির পথে এসে পড়ল, তখন আকাশের চাঁদটাকে হঠাৎ করে কোথা থেকে আসা কালো মেঘ চারিদিক অন্ধকার করে ঢাকতে শুরু করেছে। সর্দার, বস্তাটা হঠাৎ ভারী বলে মনে হচ্ছে কেন? যখন আনলাম তখন তো এত ভারী ছিল না, এখন এত ভারী হয়ে গেছে। তখন কতবার করে বললাম বেশি কিছু নিস না, বেশি কিছু নিস না। আমার কথা শুনলি না তোরা? আমি শুধু এইটুকু নিয়েছি। কথাটা বলে কালু যেইমাত্র কোমরের কাছে জড়িয়ে রাখা কাপড় থেকে সেই পেতলের মাথাটা বাইরে বের করেছে, অমনি তার 2 সাগরেদ মালের বস্তা ফেলে দিয়ে পেছনের দিকে ছুটে যায়। মশাল তখন নেভানো হয়ে গিয়েছিল। চাঁদের অল্প আলোতে কালু তার হাতের দিকে তাকিয়ে ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার হাতে ওটা কি? কোথায় পিতলের মাথা? কোথায় তার দেখা সেই সুশীল সুন্দরী নারী মূর্তির মাথা? তার হাতে ধরা রয়েছে একটা নরকঙ্কাল। সেই সাদা ফ্যাকাশে নরকঙ্কাল নয়, যেন একটু আগে কোনো রক্ত মাংসের মুখের ওপর থেকে কেউ চামড়া মাংস সবকিছু একটু একটু করে তুলে নিয়েছে। গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে নরকঙ্কালের ভাঙা করুটি থেকে। কালুর 2টো হাত ভিজে যাচ্ছে। এখন যেন মনে হলো কোমরের কাছে কাপড়টাও সামান্য ভেজা। কালু লাফিয়ে উঠে 2 হাতে ছুঁড়ে দিল নরকঙ্কালটা নিজের থেকে অনেক দূরে। চিৎকার করে বলল, পিতলের মাথাটা নরকঙ্কাল হয়ে গেল কি করে?
ওরে তোরা একবার ভালো করে দেখ তোদের ব্যাগে কি আছে। কালুর কথায় তার দুই সাগরের যেই ব্যাগ উপুর করে ফেলেছে অমনি পচা দুর্গন্ধে চারপাশটা ভরে উঠল। এগুলো কি ভরে এনেছে ওরা? মানুষের শরীরের নরকঙ্কাল ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধু নরকঙ্কাল নয়, তার সঙ্গে পচা রক্ত মাংস দলা দলা বেরিয়ে আসছে ওদের ব্যাগ থেকে। আর একটু হলেই হরহর করে বমি করে ফেলছিল কালুর দুই সাগরে। এত কিছু দেখা ওদের অভ্যাসে নেই। ওরা মানুষ খুন করে না, নামেই কালু এখন ডাকায়। ভবানীর বংশধর বটে, কিন্তু মানুষ খুন কিংবা লাঠি চালানো এসব তার হাতে সয় না। কোন রকমে বাড়িতে ঢুকে একটু জিনিসপত্র তুলে এনে নিজের সংসার চালাতে পারলে। কিন্তু এমন বিভৎস ব্যাপার দেখে তিনজনেই কেমন যেন ভয় পেয়ে গেল। তবে ভয় পাওয়ার তখনও বাকি ছিল। সর্দার, সর্দার, আমার পা ধরে কে যেন ওপরের দিকে উঠে আসছে আস্তে আস্তে। সাগরেদদের কথা শুনে কালু সেই দিকে তাকাতেই দেখতে পেল একটা কাটা হাত। হাতে মাংস নেই, শুধু রক্ত মাখা হাড়, আর সেটা তার পায়ের কাছটা খামচে ধরে একটু একটু করে উপরের দিকে উঠে আসছে। হাতে থাকা নিবন্ধন মশালটা দিয়ে কালু সেই হাতটাকে দুহাত দিল। তাতেই সেটা নির্জীবের মতো মাটির উপরে এসে পড়ল। তারপর তিনজনে মিলে প্রাণপণে দৌড়াতে লাগলো নিজেদের গ্রামের দিকে। একবার ওরা আর ফিরে তাকায় না। যখন ফিরে তাকায় তখন কোথায় নরকঙ্কাল আর কোথায় নরকঙ্কালের মাথা। চারপাশে মাটির উপরে পড়ে আছে অনেকগুলো তামা পিতলের বাসনকোসন আর একটা পিতলের মাথা। ইতিমধ্যেই কতগুলো কালো কালো ছায়া এসে বাসনগুলো ঢেকে ফেলতে লাগলো। চারিদিক অন্ধকারে ডুবে গেল। আমার বলা এমন কিছু অদ্ভুত ঘটনা আমি আমার জীবনে দেখেছি যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যাবে না। আর শুধু তাই নয়, এসবের ব্যাখ্যা গোটা জীবন চেষ্টা করেও আমি নিজেই কখনো খুঁজে বার করতে পারিনি। তোমরা যেসব কথা শুনে ভয় পাও, যেসব বিপদের কথা বলো, কিংবা অসম্ভব কোনো মূর্তি অথবা শক্তির কথা শুনে ভয় পাও, এসবে আমার ভয় হয় না। সত্যি বলতে, আসল বিপদ হলো সেটাই যাকে চোখে দেখা যায় না। আসল বিপদের রূপ কিন্তু অন্যরকম। কিশোরী মন দিয়ে এতক্ষণ তারানাথের সব কথা শুনছিল। এবার বলল, আপনি যেমন বিপদের কথা বলছেন তেমন বিপদের কথা শুনতে আমরা তো ভীষণ আগ্রহী ঠাকুরমশাই। তাছাড়া শুধু যে বিপদের কথা শুনতেই আমরা আগ্রহী সে কথা কিন্তু আপনি ভুল বললেন। আমরা তো আপনার সমস্ত কথা শুনতে সমানভাবে আগ্রহী। এ কথা কিন্তু ঠিক। আপনি আমাদের সমস্ত কথাই বলেন, এমন অনেক আশ্চর্য কথা বলছেন যার সঙ্গে বিপদের কোনো সম্পর্ক নেই, তবে তাও আমরা সমানভাবে শুনেছি। আবার অদ্ভুত এমন বিপদের কথা বলেছেন যে বিপদ থেকে উদ্ধার পাওয়া মুশকিল বললেও কম হবে, সে কথাও কিন্তু আমরা শুনেছি। তাই আপনার সমস্ত কথা শুনতে আমরা সর্বদা প্রস্তুত থাকি। এ কথা বলার পিছনে একটা কারণ আছে, বুঝলে। অনেকদিন আগে একটা বাড়ির কথা মনে পড়ছিল আজ সকালবেলা। তখনই ভেবেছিলাম আজ তোমরা এলে ওই বাড়িটার কথা তোমাদের বলবো, আর বলবো কালু ডাকাতের কথা। এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম কেন তারানাথ হঠাৎ করে আমাদের কথা শুনে ওই বাড়ি আর ওই কালু ডাকাতের কথা বলবে বলে ঠিক করেছিল। আসলে আজ সকালে যখন আমরা এখানে আসি তখন রাস্তায় একটা ডাকাতির খবর শুনতে পাই। কলকাতা শহরে ডাকাতির ঘটনা যে মাঝে মাঝে শোনা যায় না তা কিন্তু নয়, কিন্তু আজ যখন মটলেনের কাছে ট্রাম থেকে নামছি দেখি কয়েকজন লোকের জটলা হয়ে আছে। তাদের মধ্যে একজন লোক উত্তেজিত গলা তুলে বলছে, এই আমি তো নিজের চোখে দেখলাম, এই তো এইখানেই দাঁড়িয়েছিলাম, কতক্ষণ হবে
ঘন্টা দুয়েক কিংবা তিনেক আগে দেখি তিনজন লোক হবে, মুখে একটা গামছা বাঁধা, ছট করে এসে ওই দোকানের কাছে বসে থাকা একজন লোকের গলায় ছুরি ধরলো। তারপরই তার কাছ থেকে গলায় থাকা সোনার চেন, পকেট থেকে টাকা পয়সা যা ছিল এবং এমনকি তার হাতে থাকা একটা আংটি পর্যন্ত নিয়ে চলে গেল। প্রথমে ডাকাতি মনে হলেও পরে বুঝেছিলাম এটা আসলে ছোটখাটো একটা ছিনতাইয়ের ঘটনা। সকাল সকাল তিনজন মিলে সুযোগ পেয়ে একজনকে সর্বশান্ত করে দিয়ে গেছে। যার এমন অবস্থা হয়েছে সে বসে আছে সামনে চায়ের দোকানের কাছে। তাকে ঘিরেই সামনে একটা জটলা তৈরি হয়েছে আর কি। কোনো এক পাহারাদার ছিল সেখানে। আস্তে আস্তে কিশোরী তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো? দিনে দুপুরে এমনভাবে ডাকাতি হচ্ছে কেন? লোকটিকে দেখে তো মনে হচ্ছে মিথ্যে বলছে না। চোখে জল, দু হাতে মাথা চাপড়াচ্ছে যে। তাছাড়া আশেপাশের লোকেরা এত কিছু দেখার পরেও তো এ ঘটনা মিথ্যে হতে পারে না। না হবার মতো কিছু নেই। এই যুদ্ধের বাজারে গায়ে অত সোনার গহনা পরে যদি কেউ বাইরে বেরোয় এই লোকের মতো, তাহলে এমন হওয়াটাই স্বাভাবিক। আর মানুষেরও বলিহারি, পুলিশের ভয় নেই নাকি? সোনার মতো একটা জিনিসের উপর এত লোভ কিসের? ওইটুকু জিনিস অত টাকা দিয়ে কিনে তারপর গায়ে পড়ে ঘুরে বেড়ানোর মধ্যে কি আর আহামরি আছে? সবই মানুষের দেখনদারি, আর তার জন্যেই মানুষের সর্বনাশ হয় বেশি। মাঝে মাঝে কিশোরী মজার কথা ছাড়াও প্রয়োজনীয় কথা বলে। এই যুদ্ধের বাজারে যেভাবে চালের দাম বাড়ছে, যেভাবে সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, সেখানে কয়েকটা মানুষ শুধুমাত্র অনেকগুলো টাকার একটা বস্তু গায়ে, গলায়, এমনকি হাতে পরে ঘুরে বেড়াবে। কোনো বিশেষ প্রয়োজন তো নেই। কিন্তু আমরা মানুষ, তাই চুরি ডাকাতিকে তো আর সমর্থন করতে পারি না। কিন্তু মনে মনে যেন অসমর্থনও করতে পারলাম না। এসব ক্ষেত্রে নিরপেক্ষ হয়ে থাকাই ভালো। তাই আমি আর কাল বিলম্ব না করে গিয়ে পৌঁছলাম তারানাথ তান্ত্রিকের বাড়িতে। গিয়ে দেখি তারানাথ এক মনে চাল ভাজা নাকি কি যেন একটা নিয়ে তার বাড়ির সামনে উঠোনের কাছে এসে বসা কতগুলো পাখির মধ্যে ছড়িয়ে দিচ্ছে। আমাদের পায়ের শব্দ শুনে পেছনে না তাকিয়েই তিনি বলে উঠলেন, তক্তপোষের উপরে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। একটু পরে তারানাথ এসে পৌঁছলো আমাদের কাছে। ততক্ষণে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, তবে কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তারানাথ পাশে রাখা বাটিটা উন্মুক্ত করে চাল ভাজাটুকু তুলে নিয়ে সামনের দিকে করে দিয়ে বলল, সকালের দিকে মাঝে মাঝে আকাশ পরিষ্কার থাকলে উঠোনে গিয়ে বসি আর চাল ভাজি। তাছাড়া সকালের দিকে একাকী সময়ও কাটে না। কিন্তু তোমরা আজ বড় তাড়াতাড়ি চলে এলে যে, খবর শুনেছ নাকি? কি খবর? ওই ছিনতাইয়ের কথা? তোমরা তাকে ছিনতাই বলো, কিন্তু আমি তো বলবো ডাকাতি। দিনে দুপুরে এতগুলো লোকের সামনে থেকে যখন একটা লোকের কাছ থেকে এত কিছু নিয়ে চলে যেতে পারে, তাদের বুকের সাহস আছে বলতেই হবে। চোর চুরি করে আড়ালে নিভৃতে, আর ডাকাত ডাকাতি করে সবার সামনে। তবে দেশের যা অবস্থা হতে শুরু করেছে, একটু একটু করে সব আজ থেকে 100 বছর পর হয়তো প্রকাশ্যেই ঘটবে। কিন্তু যে লোকটির জিনিস চুরি গেছে, সে সকালে আমার কাছেই এসেছিল। তাকে দেখেই আমি বলেছিলাম তার সমস্যা হতে চলেছে বেশ কিছুদিনের মধ্যেই। কিন্তু এই ভবিষ্যৎবাণী যে এত তাড়াতাড়ি ফলে যাবে তা ভাবতেও পারিনি। এরপরে কথায় কথায় নানা কথা থেকে ডাকাতের কথা উঠে এলো এবং তারপর তারানাথের অদ্ভুত কিছু অভিজ্ঞতার কথা শোনার সৌভাগ্য হলো আমাদের। এরই মধ্যে কিশোরী বলল, ঠাকুরমশাই, আপনি সেই গল্পটাই বলুন না। সেই কোন অদ্ভুত বাড়ি আর কোন ডাকাতের কথা বলেছিলেন, আর সেই কালু ডাকাতের কথা, ওইটাই বলুন না। বেশ, তবে শোনো বলি। আগেকার সময় ডাকাত বলতে যা বোঝায়, কালু কিন্তু ঠিক তেমন ছিল না। কালু অন্যান্য ডাকাতের চেয়ে একটু অন্যরকম ছেলে ছিল।
আর তাই কালুকে আমি কখনো ডাকাত বলেও ভাবিনি। যদিও প্রথমে আর 5টা মানুষের মতো ভেবেছিলাম, কিন্তু পরে ধারণা কেন বদলে গেল এ কথা বলতে একটু সময় লাগবে। তার আগে বরং অন্য কথা বলা দরকার। তারানাথ এরপর পাসিং শো একটা তুলে নিয়ে তাতে অগ্নিসংযোগ করলেন। তারপর 2-3 বার ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন। কালু ডাকাতের সঙ্গে, বা বলা ভালো কালু রায়ের সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয়েছিল তাও অনেক বছর আগের কথা। তবে মাত্র বাড়ি ঘর ছেড়ে মাতু পাগলির সাক্ষাৎ নিয়ে বেরিয়ে পড়েছি। হয়তো বছর 2 কেটেছিল। গুরুর কাছে দীক্ষা নিয়ে এমনকি বেশ কিছু তন্ত্রে মন্ত্রের সাধনা করার চেষ্টাও করেছিলাম। মনের আশা এবং বুকের ভেতরের ভরসা 2 থাকলেও তেমন ভাবে সফল হয়ে উঠতে পারিনি। যাই হোক, একদিন ঘুরতে ঘুরতে কালু ডাকাতের গ্রামে গিয়ে পৌঁছাই। তাদের গ্রামের নাম ছিল ভবানীপুর গ্রাম। কালু ডাকাতের ঠাকুরদার নাম ছিল ভবানী ঠাকুর, তার বাবার নাম ছিল মাধব ঠাকুর। আশেপাশের গ্রামের লোকেরা সেই এক নামে ভয়ে কাঁপত। ভবানীপুর গ্রামটা যে জায়গায় ছিল তার চারপাশেই আগে ছিল বড় বড় ঘন জঙ্গল, আর ভেতরে ভবানী ডাকাত এবং তারই কয়েকজন লোকজন থাকত। অনেকেই তাকে তখন ভবানী ডাকাতের আড্ডাও বলত। পরে একবার প্রচন্ড বন্যায় জঙ্গল ভেঙে নষ্ট হয়ে যায়। সেই ভগ্নায়মান জঙ্গলের একদিকটা উন্মুক্ত হয়ে যায় পাশের দিকের গ্রামের সঙ্গে। তারপরই সেই জায়গাটা ভবানীপুর গ্রাম নামে পরিচিতি লাভ করে। গ্রামের উত্থানের কথা তোমাদের না বললেও চলতো, তবুও বললাম। একদিন প্রায় বিকেলের দিকে সেই গ্রামের বাইরের পথ ধরে হাঁটতে হাঁটতে চলেছি। পাশে ছোট মতো দিঘি, কিন্তু বেশ গভীর ছিল। সেই দিঘির জলের কাছে গ্রামের একজনকে দেখি গরুকে স্নান করাচ্ছে। সেখানে একটু দাঁড়িয়ে আমিও সেই দৃশ্যই দেখলাম। বর্ষা শেষ হয়ে ততদিনে শরতের আগমন হতে শুরু করেছে। বাতাসে মিঠে গন্ধ, শীতল হাওয়া চারিদিকে বিকেলের দিকে মন প্রাণ জুড়িয়ে দিয়ে যাচ্ছে। গরুকে স্নান করানো দেখতে দেখতে সেই পথের এক পাশে চুপ করে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। দেখি 2টো লোক আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। পরে জেনেছিলাম তারা হলো কালু ডাকাতের 2 সাগরেদ। তাদের মধ্যেই একজন সাগরেদ বলল, সর্দারের যে এমন কিছু হবে সেটা আমি আগে বুঝতে পেরেছিলাম। সেদিন যা হলো, আমারই তো ভয়ে যেন গোটা শরীর পাথরের মতো হয়ে গিয়েছিল। ভাগ্যিস ভগবানের নাম করে ছুটতে ছুটতে এসেছিলাম। এই হলো আমাদের এই গ্রামের সেই ভবানী ডাকাতের পূর্বপুরুষ। ভবানী ডাকাত আর মাধব ডাকাতের ছেলে নাকি ভয় পায় ভূতে। আরে সে কথা বললে হয় নাকি? ভূতের ভয় কে পায় না বলতো? তুই পাস, আমি পাই। সর্দারের না হয় একটু ভূতের ভয় বেশি ছিল, তাই বলে এমন অবস্থা হবে তা তো বুঝতে পারিনি। অনেকে বলেছিল ওই বাড়িতে নাকি কেউ থাকে না, অথচ সর্দার নাকি ওই বাড়িতে নজর রাখতে গিয়ে একটা বুড়ো মতো লোককে মাঝে মাঝেই দেখেছে। অত বড় বাড়ি, অথচ একটা মাত্র বুড়ো থাকে ওই বাড়িতে। কিছুই বুঝতে পারিনি। রাতের বেলা ওই বাড়িতে ঢোকাটা ঠিক হয়নি। এখন এখন সর্দারের যদি কিছু হয়ে যায় তখন? আমি ওদের কথা শুনছিলাম। এবার তারা আমার একদম কাছাকাছি দিয়ে যাওয়ার সময় আমি তাদেরকে জিজ্ঞেস করি, কি হয়েছে বলো তো? তোমাদের সর্দারের কি কিছু হয়েছে? কোনো কিছু দেখে কি ভয় পেয়েছেন নাকি? কথাগুলো শুনে লোকগুলো চমকে উঠে আমার দিকে তাকিয়ে দেখলো। তারপর নিজেদের মধ্যে কিছু কথা বলা বলি করে নিয়ে আমাকে বলল, তেমন কিছু ব্যাপার না ঠাকুর মশাই, ওই আমাদের কালু সর্দারের বড় জ্বর হয়েছে। 3 দিন হয়ে গেল সেই জ্বর কমছে না কিছুতেই। জ্বরের ঘোরে মাঝে মাঝে ভুল ভাল বকছে। কিন্তু তোমরা যে বললে কোথায় গিয়েছিলে, সেখান থেকে ফিরে আসার পরেই তোমাদের সর্দারের নাকি এমন অবস্থা হয়েছে, সেইখানে কি কিছু হয়েছিল? এবার ওরা দুজন এদিক ওদিক তাকিয়ে দেখলো। তারপর আমার আরেকটু কাছে এগিয়ে এলো। বুঝতে পারলাম ওদের বয়স আমার চেয়ে তেমন বেশি নয়, দুজনেই কম বয়সের, কিন্তু
চেহারা এবং আকারে খানিক লম্বা হয়ে পড়েছে, কিন্তু আমার পরনের লাল কাপড় দেখে ওরা ঠাকুর মশাই বলেই সম্বোধন করে সম্মান দিচ্ছে। ঠাকুর মশাই, এইখানে বলা যাবে না। আপনি আমাদের সঙ্গে আসুন। ওই সর্দারের বাড়িতে গেলে সর্দার সব কথা বলতে পারবে। জ্বরের মধ্যে মাঝে মাঝে বেহুশ হয়ে গেলেও মাঝে মাঝে তার জ্ঞান ভালোই থাকে। একটা কৌতূহল আমার অজানা একটা আশঙ্কা নিয়ে ওদের দুজনের সঙ্গে গিয়ে পৌঁছলাম কালু ডাকাতের বাড়িতে। আর 4-5টা গ্রামের বাড়ির মতোই লম্বা উঠোন পেরিয়ে বারান্দা, বারান্দা থেকে উঠে পাশাপাশি 3টে মাটির ঘর। বাড়িতে পা দিয়ে শুনতে পেলাম এক মহিলার কণ্ঠস্বর। আবার এসেছে? কতবার বলেছি এই দুটোর জন্যই এমন অবস্থা হয়েছে। কোথায় কোথায় নিয়ে যাবে, তারপর চোট লাগিয়ে আসবে। কিছুক্ষণ পরেই দেখলাম কথা বলতে বলতে রান্নাঘর থেকে রান্না করতে থাকা গরম খুন্তি হাতে নিয়ে এক মহিলা বেরিয়ে এলো। তারপর আমায় দেখতে পেয়ে তাড়াতাড়ি খুন্তি নামিয়ে আঁচলটা মাথায় চাপা দিয়ে নরম সুরেই বলল, আরে জগাই মাধাই, তোরা তো বলিস না তোদের সঙ্গে ঠাকুর মশাই এসেছে। কিন্তু ঠাকুর মশাই, আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে তো এর আগে এদিকে কোথাও দেখিনি। মুহূর্তের মধ্যে আমি বুঝে ফেলেছিলাম আসল ব্যাপারটা কি। তাই জগাই মাধাইকে বাঁচানোর জন্যই বললাম, আসলে কালু ডাকাতের এমন অবস্থা, তাই জগাই মাদাই আমাকে ডেকে এনেছে তাকে একটু দেখার জন্য, যদি আমি কিছু করতে পারি। বুঝতে পারলাম আমার পাশে দাঁড়িয়ে থাকা জগাই মাধাই অর্থাৎ কালু ডাকাতের 2 সাগরেদ মিটিমিটি হাসছে। তারপর সে আমাদের ঘরের ভেতরে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি বিছানায় শুয়ে রয়েছে ডাকাত সর্দার কালু রায়। ঘরের ভেতর ততক্ষণে খানিকটা অন্ধকার নামতে শুরু করেছে। ধীর পায়ে ঢুকতেই শুনতে পেলাম কালু বলছে, চলে যা বলছি, আমার কাছে আসিস না। আমি ওদিকে যাব না, ওদিকে অন্ধকার। কালু বিড়বিড় করে কথাগুলো বলছে, তার চোখ বন্ধ, দেখে মনে হয় ঘুম হচ্ছে। ঘুমের ঘোরে বিড়বিড় করে তার বলা কথাগুলো কেমন যেন অদ্ভুত শোনালো। কালুর বউ বিছানার একপাশেই বসেছিল। কালুর পায়ের ওপর একটা হাত রেখে মাথা ঠুকতে ঠুকতে বলল, ঠাকুর মশাই, ও ডাকাতি করুক, চুরি করুক, যাই করুক, মানুষটা কিন্তু সত্যিই ভালো। এমন মানুষকে এইভাবে দেখতে যে আর ভালো লাগে না। জগাই মাধাই বারবার আসে, দেখে, কিন্তু কিছুই যে হয় না। গায়ের লোকদের তো ওসব কথা বলতেও পারি না। তোমার স্বামীর সাথে আসলে কি হয়েছিল সেসব কথা আমায় কিন্তু ভালো করে বলতে হবে। তার আগে আমি একবার দেখি পরীক্ষা করে। আমি এগিয়ে গেলাম কালু ডাকাতের আরো কাছে। কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুলটা রাখলাম, আর তারপরে বুঝতে পারলাম তার গায়ে ভীষণ জ্বর। পুরো থরথর করে কাঁপছে তার গোটা শরীরটা। তার মাথার ভেতর অনেক কিছু চলছে একসঙ্গে। তার মন এবং শরীর কোনোটাই স্থির নেই। আর একটা কালো ছায়া যেন আস্তে আস্তে কালুকে গ্রাস করতে চাইছে একটু একটু করে। এই দিনের আলোতেও সেটুকু আমি স্পষ্টভাবেই বুঝতে পেরেছিলাম, কিন্তু সে কথা ওদের বলা যায় না। তাই ওদের সবাইকে বসতে বললাম। তারপর কালুকে আস্তে আস্তে ডাকলাম, কালু, কালু, আমার কথা শুনতে পাচ্ছ কালু? কালু আমার কথা শুনতে পাচ্ছিল না। সে নিজের মতোই বিড়বিড় করে কি সব বলে চলেছে। তারপর হঠাৎ করেই বিছানা ছেড়ে এক লাফ দিয়ে উঠে বসল। তার বউ এত ভয় পেয়ে গেল যে ছিটকে গেল এক পাশে। জগাই মাথাই সরে গেল বিছানার পাশে থেকে, কিন্তু আমি চুপ করে বসে আছি। কালুর দুটো চোখ টকটকে লাল, নিঃশ্বাস পড়তে তার নাকের পাটা খুলছে বারবার। মাথার চুল কেমন যেন এলোমেলো। দুটো হাত সামনের দিকে বাড়িয়ে সে বলছে, ছাড়বো না, আমি ছাড়বো না, কাউকে ছাড়বো না। এর আগেই জগাইকে দিয়ে রান্নাঘর থেকে মাটির পাত্রে জল আনিয়েছিলাম। তারপর সেই জলের মধ্যে মন্ত্র পড়ে সে জল তৈরি করেই রেখেছিলাম। খানিকটা জল কালুর গায়ে ছিটিয়ে দিতেই সে কেমন যেন থরথর করে কেঁপে উঠল। তারপরে কেমন যেন ফেল ফেলে চোখে আমাদের দিকে তাকালো, আর মুহূর্তেই তার সেই অদ্ভুত লাল টকটকে চোখ দুটো স্বাভাবিক হয়ে গেল।
সবকিছু কেমন যেন শান্ত হয়ে গেল। সে ধীর গলায় বলল, কি হয়েছে? তোমরা সবাই এইখানে এখন? কি ব্যাপার? আর আপনি কে ঠাকুর মশাই? রাতের বেলায় কোথায় ডাকাতি করতে গিয়েছিলে তুমি? সমস্ত কথা আমায় খুলে বললে তোমায় আমি ঠিক করতে পারি, না হলে কিন্তু ঘুমের মধ্যে কোনো একদিন বড় বিপদ হয়ে যাবে। যত বড় কালু ডাকাত তত তার ইয়া বড় মোটা গোঁফ, চেহারাও আমার প্রায় দ্বিগুণ। মাথা লম্বা লম্বা চুল ঘাড়ের কাছে এসে পড়েছে, খালি গায়ে একটা ধুতি পরা। বিছানা থেকে উঠে এসে হুড়মুড় করে আমার পায়ের কাছে এসে পড়ল, তারপর বলল, ঠাকুর মশাই, আমায় বাঁচান ঠাকুর মশাই। সব কথা আমি বলবো, সব বলবো। ওই বাড়িতে গিয়ে কিছু তো একটা হয়েছে। বেশ, অনেক হয়েছে, এবার বৌমাকে রান্না চাপাতে বলো। জগাই মাদাই আজ এখানেই থাকো তোমরা, আর আমিও একটু বিশ্রাম করব। অনেকটা হেঁটে এসেছি তো। তারপরে তোমার কাছে আমি সমস্ত কথাই শুনছি কালু। তবে চিন্তা করো না, তোমার কাছে যখন এসেছি তোমার আর কোনো বিপদ হতে দেব না। কালু ডাকাতের চোখে জল আর মুখে হাসি ফুটে উঠল। সে হাত জোর করে আমার পায়ের কাছে বসে রইল কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে উঠে দাঁড়ালো। সামান্য কিছু খাওয়া দাওয়া করে কালু, জগাই মাধাই এবং তার বউকে নিয়ে ঘরের দাওয়ার কাছে গিয়ে বসলাম। কালুকে এখন আগের চেয়ে বেশ ভালোই লাগছিল, তবে চোখের তলায় কালি পড়ায় মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আচ্ছা, এবার বলো দেখি, সেদিন রাতে ঠিক কি হয়েছিল? আর যে বাড়িতে তোমরা গিয়েছিলে সেই বাড়িটাই বা কোথায়? আমাদের পাশের গ্রাম মোহনপুর। সেই গ্রামের একদম শেষের দিকে আছে এক পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িতে আগে অনেক লোকজন ছিল, এখন তেমন কেউ থাকে না। তবে কানা ঘুষোতে শোনা যায় এক বৃদ্ধ নাকি সেই বাড়িতে এখনো বাস করে। ওই বাড়িতে যাওয়ার কথা একবার ভেবেছিলাম। সত্যি বলতে একবার নয়, অনেকবারই ভেবেছিলাম, কিন্তু সেখানে কিছু পাবো কিনা সে কথা ভেবে ভেবে কিছুতেই মনস্থির করতে পারছিলাম না। তাই একদিন দিনের বেলা বাড়ির ভেতরে গিয়ে ঢুকে পড়ি। কি বার ছিল মনে নেই। সেই দিন দুপুরে নিজের রূপ বদলে একজন জেলের মতো সেজেছিলাম। কাঁধে একটা জেলের ঝুড়ি নিয়ে আর তার সঙ্গে পুকুর থেকে ধরা কয়েকটা মাছ গামছা দিয়ে ঢেকে সেই বাড়িতে গিয়ে পৌঁছাই। ডাকাডাকি করতেই একটি মেয়ে বেরিয়ে আসে সেই ঘর থেকে। রোগা লম্বা চেহারা, চোখ দুটো কেমন যেন টানা টানা। অদ্ভুত সুন্দর দেখতে ছিল ঠাকুর মশাই। তবে সে কেমন সুন্দর সে কথা বলা ভারী শক্ত। কথাটা বলেই কালু ডাকাত একবার পাশে বসে থাকা তার বউয়ের দিকে তাকাল। আমি, জগাই মাধাই তিনজনেই একসঙ্গে তাকালাম কালু ডাকাতের দিকে। কালু ডাকাত একটা ঢোক গিলে আবার আমার দিকে তাকিয়ে বলে উঠল, তার বয়স অনেক কম হবে। আমার এক ছেলে আছে, এই পাশের বাড়িতে তার দাদু ঠাকুমার কাছে থাকে। আসলে বুঝতেই পারছেন, আমি হলাম গিয়ে ডাকাত। এই মেয়ের বয়স হবে গিয়ে ওই 13 কিংবা তার একটু বেশি। কিন্তু সে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আমি তাকে বললাম, মাছ লাগবে গো, মাছ নিয়ে এসেছি। তুমি তো এর আগে কখনো আমাদের বাড়িতে আসোনি, তাহলে আজ এলে কেন? মাছ এনেছি গো আজকে। এই তোমাদের গ্রামের পাশে ওই যে পুকুরটা আছে, ওইখান থেকেই মাছ ধরেছি। তাই ভাবলাম জিজ্ঞাসা করে যাই, জমিদার বাড়িতে কেউ মাছ নেবে নাকি? না নিলে দূরে হাটবাটের কাছে চলে যাব আর কি। মেয়েটি আর কোনো কথা বলল না, একভাবে আমার দিকে তাকিয়ে রইল। আমি আসলে ঢুকেছিলাম বাড়িতে কিছু আছে নাকি তা দেখব বলে। জমিদার বাড়ি, বেশ বড় বড় পাঁচিল দিয়ে ঘেরা ছিল এক সময় চারপাশটা। এখন সেই পাঁচিল ভেঙে পড়েছে। পাঁচিল পেরিয়ে তারপর উঠোন, সেই উঠোন পেরিয়ে গেলে দোতলা জমিদার বাড়ি। তার অনেকগুলো ঘর নিচের দিকে রয়েছে।
একটা ঘর দিয়ে ভেতরে ঢুকলে সেই ভেতরের দিকে লম্বা বারান্দা আছে, আর তার সঙ্গে ভেতরের সেই লম্বা বারান্দা থেকে দেখা যায় অন্যান্য ঘরগুলো। আসলে সামনের দিকের অংশটা একতলা হলেও ভেতরের দিকে মাঝ বারান্দা উঠোন পেরিয়ে গেলে উল্টো দিকে দোতলা, অর্থাৎ অনেকগুলো ঘর। আমি ভেতরের দিকে ঢুকে পড়ব বলেই এসেছি। মেয়েটি যখন দরজার কাছ থেকে আমায় বিদায় করে দেবে বলল, তখন আমি বললাম, একটু জল পাওয়া যাবে? বড় তেষ্টা পেয়েছে, একটু জল খেয়ে তারপর না হয় চলে যেতাম। মেয়েটা মুখে কোনো কথা বলল না, তার বদলে আমার দিকে তাকিয়ে রইল একভাবে। দরজা খোলা রেখে এসে ভেতরের দিকে ঢুকতেই আমিও সুযোগ পেয়ে তার পিছু পিছু ভেতরে গিয়ে ঢুকলাম। তারপর মাঝ বারান্দার কাছ থেকে প্রত্যেকটা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম। মনে হলো ঘরে কিছু জিনিসপত্র আছে। একপাশে মাটির পাত্রে জল এনে আমায় দিতে সেই জল খেয়ে বেরিয়ে এলাম, কিন্তু তখনও মেয়েটি আমার দিকে অদ্ভুত মুখে তাকিয়েছিল, যেন মনে হচ্ছিল সে জানে আমি কি করতে সেই বাড়িতে ঢুকেছি। তারপর তার কয়েকদিন পরে জগাই মাধাইকে নিয়ে রাতের বেলা সেই বাড়িতে গিয়ে ঢুকি, আর তারপর যা হয়েছিল সে কথা আমি আপনাকে বলতে পারবো না ঠাকুর মশাই। এতক্ষণ ধরে সবাই সব কথা শুনছিল, কিন্তু এবার কালুর বউ বলল, সেদিন রাতের বেলা সেই যে বাড়ি ফিরে এলো, এসে আর ভালোভাবে ঘুমোতে পারেনি, বারবার ঘুম ভেঙে উঠে যাচ্ছিল। গোটা রাত আমি জেগেছিলাম। পরদিন সকালে জিজ্ঞাসা করে জানলাম সেই পাশের গ্রামের ওই জমিদার বাড়িতে ওরা গিয়েছিল। যতদূর আমি জানি ওই বাড়িতে কেউ থাকে না। তাহলে ওই বাড়িতে একটি মেয়ে আর একটি বয়স্ক লোক কোথা থেকে যে এলো সেটাই বুঝতে পারছি না। বুড়োকে আমি নিজের চোখে দেখেছি। রাতের বেলা যখন আমরা ওখানে গিয়েছিলাম, বুড়ো তখন হ্যারিকেন হাতে বাড়ির বাইরে বাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে আবার ঘরের ভেতরে ঢুকে গেল। তার জন্যই তো অত দেরি করে বাড়িতে ঢুকেছিলাম। সেদিন রাতে ওই বাড়িতে ঢুকে আমরা একটা ঘরেই ঢুকেছিলাম। ভেতরে ঢুকে মাঝ বারান্দা পেরিয়ে একটা ঘরের দরজা খোলা ছিল। সেই ঘরে ঢুকে দেখি অনেক বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে। কালু সর্দার বলল, বেশি লোভ করা ভালো হবে না, তাই ওই ঘরে ঢুকে কয়েকটা বাসনপত্র দুজনে মিলে বস্তায় ভরেছে। কালু সর্দার একটা পেতলের মাথা তুলে নিয়েছিল কোমরের কাছে। সবই ঠিক ছিল, কিন্তু তারপর বেরিয়ে এসে যখন পাঁচিলের বাইরে এসে বস্তাটা খুলেছি, দেখি আমাদের বস্তার মধ্যে ভরা রয়েছে মানুষের হাড়গোড়। আর কালু ডাকাতের কোমরের কাছে থাকা সেই পেতলের মাথাটা হয়ে গেছে একটা নরকঙ্কালের মাথা। সেটা থেকে অঝোর ধারায় রক্ত বেরোচ্ছে। এমন দৃশ্য দেখে ভয় পাবে না এমন মানুষ বোধহয় কমই আছে, তাই না ঠাকুর মশাই? ভয় আমি প্রচণ্ড পেয়েছিলাম, কিন্তু সেইখানেই শেষ নয়, তারপরেই তো শুরু হলো আসল ব্যাপার। এতক্ষণ ধরে আমরা সমস্ত কথা শুনে চলেছিলাম। এবার কালু আর কোনো কথা বলতে চাইল না। প্রচন্ড ভয় সে একবার কেঁদে উঠতেই আমি বললাম, ভয় পেও না কালু, যে বিপদ ওখান থেকে শুরু হয়েছে সে বিপদের সমাধান করতে গেলে ওখানেই যেতে হবে। কিন্তু আর কি কি হয়েছে সে কথাও তো আমার জানতে হবে, তাই না? আমার কথা শেষ হয়েছে কি হয়নি এমন সময় কালু তাকালো সামনে ওই উপরের দিকে, আর প্রায় বসে থাকা অবস্থা থেকে চিৎকার করে লাফিয়ে উঠে বলল, ও আমায় নিয়ে যেতে চাই ওইখানে। ওই যে আবার এসেছে সেই মেয়েটা, ও আমায় নিয়ে যেতে চায়, ও আমায় ঠিক নিয়ে যাবে। প্রাণপণে কালু চিৎকার করতে লাগলো। তারপর আমাদের সামনে থেকে উঠে গিয়ে উঠোন পেরিয়ে দরজা খুলে ঢুকে গেল ঘরের ভেতরে। কিছু বুঝে ওঠার আগেই আমরা সবাই চমকে তাকালাম বাইরের উঠোনের দিকে। কোথাও কিছু নেই,
অথচ তবুও আমার যেন মনে হলো উঠোনে ঠিক মাঝামাঝি জায়গা থেকে একদম বাড়িতে প্রবেশের গেটের কাজ পর্যন্ত দেখা যাচ্ছে আধো অন্ধকারের মধ্যে কি যেন একটা দাঁড়িয়ে আছে বলেই মনে হলো। কাছ থেকে জগাই বলে উঠল, আমাদের কালু সর্দারে একটুতেই ভয় পায়, কিন্তু সেভাবে আমরা তো পাইনি। অথচ ওইখান থেকে ফিরে আসার পর আমাদের সাথে অদ্ভুত অনেক ব্যাপার ঘটে যাচ্ছে। সব সময় কে যেন আমাদের দেখে ঠাকুর মশাই, বারবার যেন মনে হয় এইখানে বসে আছি, এই এখনই কিছু একটা হয়ে যাবে, এক্ষুনি যেন কিছু একটা এসে আমাদের কোথাও একটা নিয়ে যাবে। বুঝতে পারছিলাম কালু এবং তার দুই সাগরের জগাই মাথাইয়ের সাথে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। ওই বাড়িতে ঢোকার পর কোনো একটা অশুভ শক্তি ওদের উপর নজর রেখেছে, আর সে ওদের নিয়ে যেতে চায় কোথাও একটা। কিন্তু এই বিপদ থেকে তো এইভাবে মুক্তি পাওয়া যাবে না। এবার কালুর বউ বলল, কি করা যায় বলুন তো ঠাকুর মশাই, আপনি তো এসব ব্যাপারে অনেক কিছু জানেন, আপনি যা বলবেন আমরা তাই করব। আজকে রাতে আর কিছুই হবে না, আজকের দিনটা সবাই এখানেই থাকো, কাল সকালে আমি এর কোনো একটা ব্যবস্থা করব। আচ্ছা, ওই বাড়িটা কোথায় যেন ছিল? পাশের গ্রামে, তাই না? তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, কিন্তু কালু ডাকাত যে মেয়েটিকে দেখতে পেয়েছিল, সেই মেয়েটি তো সেদিনের বেলাতে ওই বাড়িতেই ছিল। তাহলে রাতের বেলা আবার কোন মেয়ের কথা বলছিল সে? তখনও পর্যন্ত তেমন ভাবে কোনো কিছুই আমি বুঝে উঠতে পারিনি। শুধু এটুকুই বুঝেছিলাম কোনো একটা অদ্ভুত ব্যাপার ঘটবে। কোনো অশুভ শক্তি কালু ডাকাত এবং তার সাগরেদদেরকে একটু একটু করে বিপদে ফেলতে চলেছে। তবে সেদিন রাতের বেলা আরো একটা ব্যাপার ঘটলো। সেটা যদি না ঘটতো তাহলে হয়তো এত সহজে বা এত অল্প সময়ের মধ্যে আমি সেইভাবে কিছুই বুঝে উঠতে পারতাম না। আগেই বলেছি, ততদিনে আমার সাধনায় 2 থেকে 3 বছর কেটে গেছে ঠিকই, তবুও আমি তেমন কিছুই অর্জন করতে পারিনি। তাও অনেক কিছু জেনেছি, অনেক সাধু সঙ্গও করেছি, মানে তন্ত্র মন্ত্র সাধনা করার চেষ্টাও করেছি। সফল হয়েও সিদ্ধি লাভ করতে না পারলেও সামান্য কিছু ক্ষমতা এভাবেই আমার কাছে এসেছিল। কেন জানি না আমার বারবার মনে হয়েছিল রাতের বেলা কিছু একটা হবে। তাই কালুর বউকে আলাদা ঘরে এবং কালু ডাকাত এবং ওর 2 সাগরেদকে একই ঘরে রাতের বেলা থাকার কথা বলে দিলাম। আমি রইলাম বারান্দার কাছে জেগে। একটা হ্যারিকেন আর একটা মশাল রইল আমার সঙ্গে। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। বাইরের দিকে তাকিয়ে বারবার মনে হতে লাগলো অন্ধকারের ভেতরে কারা যেন অপেক্ষা করছে আমার সামনে জ্বলতে থাকা ওই হ্যারিকেনটা নেভার জন্য। ওটা নিভলেই ধপ করে তারা এসে পড়বে। বেশ কয়েকবার যখন একই কথা মনে হলো, তখন আর অপেক্ষা করলাম না, ঝট করে ওটা আগিয়ে বন্ধ করে ফেললাম। আর ঠিক তারপরই আলো নির্বাক হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমি যে বারান্দার কাছে বসে আছি তার থেকে কয়েক হাত দূরে উঠোনের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। একইভাবে কিছুক্ষণ নিস্তব্ধ মুহূর্ত কেটে গেল। আমিও চুপ করে আছি, আর যে দাঁড়িয়ে আছে সেও চুপ করে রয়েছে। এক সময় একটা চাপা চাপা নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পেলাম যেন। আমি জানি এখানে কেউ আছো, কিন্তু তুমি কেন এখানে এসেছো, কি চাইছো, সেটাই আমি বুঝতে পারছি না। তুই এখান থেকে চলে যা। তুই এখানে থাকলে আমার কোনো কাজ হবে না। তুই চলে যা এখান থেকে। ওকে আর তার সঙ্গে বাকি 2 জনকে আমি নিয়ে যাব এখান থেকে। ওই বাড়িতে যারা একবার প্রবেশ করে তাদের আর বেঁচে থাকা হয় না। কিন্তু কালু কিংবা তার সঙ্গে থাকা জগাই মাধাই তো তোমার কোনো ক্ষতি করেনি। আর তুমি কে, কেন ওদেরকে এমন করতে চাইছো? এ কথা আমি তোকে বলবো না, শুধু এটা তোকে আমি বলে গেলাম, মাত্র 2 দিনের মধ্যে কালুকে আমি এখান থেকে নিয়ে যাব। যদি তার মধ্যে তুই এখান থেকে চলে যাস তো ভালো কথা, না হলে কালুর পরে কিন্তু নিশ্চিত তোর পালা। কোথাও কোনো শব্দ নেই। বাতাসের শব্দটাও কখন যেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। চারপাশে এক গুমোট পরিবেশের
মাঝে সেই কালো ছায়া চুপ করে দাঁড়িয়ে আছে উঠোনের এক পাশে। সে কথা বলার পরে সে কিন্তু আর কিছুই বলেনি। আমি কি উত্তর দেব ভাবছি, এমন সময় দেখতে পেলাম সে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে বাইরের দিকে। আমি বললাম, আমি যতক্ষণ এখানে আছি কালুর কোনো ক্ষতি হতে দেব না। সে যদি সত্যিই কোনো অন্যায় না করে থাকে তাহলে ওর কোনো ক্ষতি তুমি করতে পারবে না। ওই বাড়িতে প্রবেশ করে ওই বাড়িকে অপবিত্র করেছে, ওর শাস্তি হবেই, কেউ আটকাতে পারবে না। ওকে 2 দিন পর আমি নিয়ে যাবই। পাথরের মূর্তির মতো ঠাঁই হয়ে বসে রইলাম আমি সেখানে। তারপর হঠাৎ করে মনে পড়ল 2 দিন পরে পূর্ণিমা। ঠিক তখনই ঘরের ভেতর থেকে জগাই মাদাইয়ের চিৎকার শুনতে পেয়ে তাড়াতাড়ি ঘরের কাছে গেলাম। দরজা খুলে দিল জগাই। ঘরের ভেতরে ঢুকে দেখি কালু কেমন যেন করছে, বিছানায় শুয়ে ছটপট করছে। সে 2 হাত দিয়ে যেন অদৃশ্য কাউকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আর চিৎকার করে বলছে, আমি যাব না, আমি কোথাও যাব না। ও ও ওখানে ভীষণ অন্ধকার, আমায় নিয়ে যেও না। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে কালুর মাথার উপর হাত রাখতেই কালু কেমন শান্ত হয়ে গেল। তারপর আস্তে আস্তে এক সময় ঘুমিয়ে পড়ল সে। জগাই মাধাই তখন ভয়ে ভয়ে আমার দিকে তাকাতেই আমি বললাম, চিন্তা করো না, পূর্ণিমা রাতের আগে আর কিচ্ছু হবে না। পূর্ণিমা রাত পর্যন্ত তোমাদের সবাইকে শুধু একটু সাবধান থাকতে হবে, আর সেদিন রাতেই কালুকে বাঁচিয়ে রাখতে হবে। যদি একবার তোমাদের কালু সর্দারকে ও নিয়ে চলে যায় তাহলে কিন্তু এরপরে তোমাদের পালা। কালুর বউ ঘুমোতে পারেনি সারা রাত। কথাবার্তা শুনে সেও ছুটে এসেছিল এই ঘরে। আমার কথা শুনে সে দাওয়ার কাছে ধপ করে বসে পড়ল। জগাই মাদাইয়ের চোখে হ্যারিকেনের আলোয় যেটা ধকধক করে উঠল, সেটাকে মৃত্যু ভয় ছাড়া আর কিছুই বলা যায় না। শুধু কালু বিছানায় শুয়ে ক্লান্ত স্বরে বিড়বিড় করে কি যেন বলতে লাগলো, তা আমি অবশ্য বুঝতে পারলাম না। পরদিন কালুর সঙ্গে গ্রামের পথে হেঁটে এলাম। সকালে কালুর শরীর সামান্য ভালোই ছিল। তার মতো মানুষ ঘরে শুয়ে বসে থাকতে পছন্দ করে না। গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে কালুর কাছে শুনতে পেলাম তার পূর্বপুরুষদের কথা। কালু বলল, আমার বাবার নাম ছিল মাধব রায়। বাবাকে আমাদের গ্রামের সবাই ভক্তি শ্রদ্ধা করত। বাবা ছিল ডাকাত। আমার ঠাকুরদা ভবানী ডাকাতের নামে এই গ্রামের নাম হয়েছিল। কিন্তু কপালের কি ফের দেখুন, আমি কালু ডাকাত, অথচ জগাই মাধাই ছাড়া আমায় আর কেউ মানে না। এমন অবস্থা হলো কি করে? আমি ডাকাত আছি এ কথা ঠিকই, কিন্তু মানুষ মারতে আমার হাত কাঁপে। আমার বাবা পর্যন্ত মানুষ মারতে পারত। পূর্ণিমা আর অমাবস্যার রাতে মানুষের বলি দিতে পারত মা কালীর নামে। আমি ওসব পারি না। আমার মানুষকে মারতেই কেমন লাগে। চুপি চুপি সুযোগ বুঝে এখানে ওখানে গিয়ে ডাকাতি করে কিছু নিয়ে আসি, তাতেই আমাদের কোনো রকমে চলে যায়। ডাকাতির পরিমাণ বেশি হলে গ্রামের গরিব মানুষগুলোকে একটু আধটু কিছু দিয়ে থাকি। তার বেশি আমি তো কিছু করতে পারি না, তাই আমার নাম কেউ মনে রাখে না। ভুল বলছো। আমি শুনেছি ডাকাতের দল অমাবস্যার রাতে মা কালীর পুজো দিয়ে তারপর নর বলি দিত, কিংবা একটা ছাগল বলি দিত। জানি ঠাকুর মশাই, কিন্তু আমার বাবা পূর্ণিমার রাতেও নরবলি দিত। তবে মা কালী নয়, অন্য কোনো এক দেবীর পূজা করতেন। সে কে আমি জানি না, তবে বাবা কোনোদিনও সে কথা আমায় বলেনি। আমাদের এই গ্রামের শেষের দিকে যে জঙ্গল আছে, সেই জঙ্গলের মাঝে বাবা তার দলবল নিয়ে মাঝে মাঝে থাকতো। সেইখানেই ওই দেবীর একটা মূর্তি তৈরি করেছিল। সবই আমার শোনা কথা, কিন্তু আমি এসব কিছু নিজের চোখে দেখিনি। কালুর কথা শুনে মাথার ভেতর কেমন যেন ফটকা লাগলো। পূর্ণিমা রাতে কোনো দেবীর সামনে নরবলি দেওয়া হয়? তাছাড়া কাল রাতে দেখা সেই মেয়েটি তো আমায় পূর্ণিমা রাতেরই কথা বলেছিল। পূর্ণিমা রাতেই সে কালুকে নিয়ে যাবে।
কিন্তু পূর্ণিমা রাতেই কেন, সেটাই আমি বুঝতে পারছিলাম না। তার পরিবারের কথা, এই গ্রামে তার ছোটবেলার কথা অনেক কিছুই বলছিল। কালুকে দেখতেই ডাকাতের মতো, তবে তার মনের মধ্যে ডাকাতের ছিটে ফোটা ভাবও নেই। অবাক হচ্ছিলাম ভেবে যে তার ঠাকুরদা এত বড় ডাকাত, তার বাবা পূর্ণিমা রাতে নরবলি পর্যন্ত দিত, অথচ তার ছেলে এমন ভাবে মানুষ মারতে পর্যন্ত ভয় পায়। পথে দেখা হলো এক বয়স্ক লোকের সঙ্গে। কালুকে দেখেই সেই বয়স্ক লোকটি এগিয়ে এসে বলল, কালু সর্দার, কোথায় চলেছ? তোমার সঙ্গে এটিকে? আমার পরিচয় দিয়ে কালু বলল, পুরোহিত মশাই, আপনি কেমন আছেন? অনেক দিন আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। শুনেছি গ্রামে ছিলেন না, কোথায় গিয়েছিলেন? গিয়েছিলাম তো পাশের গ্রামে, আমার এক মেয়ের বাড়িতে গিয়েছিলাম। সেখানে ছিলাম কিছুদিন। আসলে পূর্ণিমার সময় অন্য কোথাও থাকতে ভালো লাগে না। পূর্ণিমার সময় বাড়িতে মায়ের পুজো হয়। তাছাড়া বুঝতেই তো পারছো, পূর্ণিমা অমাবস্যা তিথিগুলোতে বাড়িতে থাকাই ভালো। পূর্ণিমাতে মায়ের পুজো হয়? তা কোন মায়ের পুজো হয় বলুন তো? আপনি এখানকার মানুষ নন বোধ করি, আপনি জানবেন না। আমাদের গ্রামে ওই শেষের দিকে যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলে একসময় এক দেবীকে প্রতিষ্ঠা করেছে আমাদের গ্রামের, অর্থাৎ কালুর সর্দারের ঠাকুরদা ভবানী ডাকাত। তার নাম সে দিয়েছিল ডাকাত লক্ষ্মী। অবনী অমাবস্যায় ডাকাতি করতে গেলে মা কালীর পুজো যেমন করত, তেমন পূর্ণিমায় ডাকাতি করতে গেলে করত ডাকাত লক্ষ্মীর পুজো। আসলে ডাকাত লক্ষ্মী বলে কোনো দেবী এমনিতে হয় না, কিন্তু আপনি তো জানেন, নানা স্থানে নানা জায়গায় স্থানীয় কিছু দেবদেবীর জন্ম হয় মাঝে মাঝেই। যেমন উপদেবী অপদেবতার জন্ম হয় তেমন ভাবে। কিন্তু এই ডাকাত লক্ষ্মীকে নাকি ভবানী ডাকাত নিজেই দেখতে পেত, তার সঙ্গে কথা বলতো। অনেকেই পূর্ণিমা রাতের অন্ধকারে অবনী ডাকাতকে সেই ডাকাত লক্ষ্মীর সঙ্গে কথা বলতে পর্যন্ত দেখেছে। পুরোহিত মশাইয়ের কথা শুনে আমি অবাক হতে লাগলাম। তিনি আবার বললেন, তবে ভবানীর ওপরেই ডাকাত লক্ষ্মী মাঝে মাঝে ক্রুদ্ধ হতো, কারণ ভবানী পূর্ণিমা রাতে ডাকাত লক্ষ্মীর সামনে নরবলি দিয়ে তাকে তুষ্ট করার চেষ্টা করত, অথচ ডাকাত লক্ষ্মী নরবলি পছন্দ করত না। তাহলে সে কি পছন্দ করত? জীবন্ত মানুষ। কোনো জীবন্ত মানুষকে পূর্ণিমা রাতে তার কাছে নিয়ে গিয়ে একটা বদ্ধ ঘরের মাঝে অন্ধকারে তাকে রেখে দিতে হতো। পরদিন সকালে সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া যেত না, এমনকি তার সামান্য চিহ্ন মাত্র খুঁজে পাওয়া যেত না। এ কথাও ভবানী ডাকাতের দলের মুখ থেকে শোনা কথা। যত লোকটির কথা শুনতে লাগলাম ততই আশ্চর্য হয়ে যেতে লাগলাম, আর এই সব কিছুর সঙ্গে একটা মিল যেন খুঁজে পেতে লাগলাম। লোকটি আবার বলতে লাগলো, তবে অনেকে কিন্তু একটা আশ্চর্য কথা বলে। ভবানী সর্দারের কিছু লোকেরা যেমন তাকে ডাকাত লক্ষ্মী বলতো, তেমন অনেকে বলতো আসলে এক অপদেবী সন্ধান পেয়েছিল ভবানী ডাকাত। অমাবস্যার রাতে মায়ের পুজো করে নরবলি দিয়ে যে সামান্য পুণ্য অর্জন করত, তেমন পূর্ণিমা রাতে সেই দেবীর পুজো দিয়ে এবং সেই দেবীর কাছ থেকে একজন মানুষকে অর্পণ করে সে অর্জন করতে পারত ক্ষমতা। আর এই দুটো কারণেই ভবানী টাকা ছিল অপ্রতিরোধ্য, তাকে কেউ আটকাতে পারত না, এমনকি গ্রামে জমিদাররা পর্যন্তও না। কিন্তু ভবানী ডাকাত ছাড়া অন্য কেউ এই ডাকাত লক্ষ্মীকে কিংবা সেই অপদেবী যাই হোক না কেন তার পুজো করতে পারে কি? নিশ্চয়ই পারে। আমার তো মনে হয় শুধু তাই নয়, ভবানী ডাকাতের মৃত্যুর পর সেই অপদেবী আমাদের এই গ্রামের কিংবা আশেপাশে গ্রামে কারোর আয়ত্তে রয়েছে। কারণ ওই জঙ্গলের ভেতরে সেই দেবী মূর্তির মাথাটা ভেঙে গিয়েছিল।
কালুর বাবা মাধব রায়ের আমলে। তখন মাধব রায় কথাটা ছড়িয়েছিল যে ওই দেবী ছিল আসলে অপদেবী। ওই দেবী এখান থেকে চলে গেছে বলেই তার মূর্তির মাথাটা ভেঙেছে। এতক্ষণ ধরে কালু আর আমি সমস্ত কথা শুনে চলেছিলাম, হঠাৎ এবার কালু বলে উঠল, তাই কি ঠাকুর মশাই? তারপরে সে চুপ করে গেল। বুঝতে পারলাম ওই পুরোহিতের সামনে সে কিছু বলতে চায় না, কিন্তু আমি বললাম, কালু, এখন কোনো কিছু আর লুকিয়ে রাখার মতো সময় নেই, তুমি সব কথা খুলে বলো। আমার মনে হয় ওনাকে বিশ্বাস করা যায়। বয়স্ক লোকটি আমার আর কালুর দিকে অবাক হয়ে তাকালো। তারপর সেই রাতের সমস্ত কথা ওনাকে খুলে বলতেই উনি চমকে উঠলেন যেন। তাড়াতাড়ি আমাদের নিয়ে তিনি তার বাড়িতে গেলেন। তখন বাইরে রোদের আলো ঝলমল করছিল, তার মধ্যে পুরোহিতের মুখে আমি ভীষণ ভয় দেখতে পেলাম। তারপর তিনি ঘরের মধ্যে গিয়ে কি যেন হঠাৎ করেই ঘাঁটাঘাঁটি করতে লাগলেন। একটা পুঁথির মতো কি যেন একটা বাইরে বেরিয়ে এলো। সেটা উল্টে পাল্টে দেখে তিনি বললেন, আমার ঠাকুর দাদা ছিলেন এই গ্রামের পুরোহিত। ভবানী সর্দারের সময়ও তিনি এই গ্রামের পৌরোহিত্য করতেন। এই পুঁথি আমার ঠাকুরদা নিজের হাতে লিখে গেছেন এবং তিনি বলে গেছেন ডাকাত লক্ষ্মী আসলে কোনো দেবী নয়, সে আসলে ছিল অপদেবী। সে আবার ফিরবে, একদিন না একদিন ঠিক ফিরবে। আর একবার যদি সে ফিরে এসে নিজের কাজ করতে পারে তাহলে গোটা গ্রাম সে ছাড়খাড় করে দেবে। ভবানী ডাকাত তার শক্তিকে যে কাজে লাগিয়েছিল তার প্রতিশোধ সে নেবে। কিন্তু এই ডাকাত লক্ষ্মী কিংবা অপদেবী যেই হোক না কেন, তাকে আটকানো যায় না? আটকানো যায়, তবে তার জন্য একটা কাজ করতে হবে। কাল অমাবস্যা, আজকের মধ্যেই আমাদের সেই কাজটা করতে হবে। আর কাল রাতে আমাদের সেই জমিদার বাড়িতে গিয়ে পৌঁছাতে হবে। তবে সাবধান কালু সর্দার, ঠাকুর মশাই এসে আমাদের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। আমি উত্তর করলাম না। মৃত্যুর ভয় আমি পাই না। যে কাজ হাতে নিয়েছি সেই কাজ আমায় শেষ করতেই হবে। সেদিনটা পুরোহিত মহাশয়ের সঙ্গেই কেটে গেল। তিনি ভবানী ডাকাত, পাশের গ্রামের জমিদার বাড়ি, মাধব রায় এবং সেই ডাকাত লক্ষ্মী অর্থাৎ যে দেবী না অপদেবী সে কথা এখনো ভালো করে বুঝতে পারলাম না, সেসব ব্যাপারই বলতে লাগলেন। পরদিন দুপুরবেলা পুরোহিত মশাই যখন এ বাড়িতে এলো তখন তার হাতে ধরা রয়েছে একটা লাল রঙের সুতো। এই ফটোটা আমার ঠাকুরদা রেখে দিয়েছিল। তিনি বলেছিল কোনো না কোনো একদিন গ্রামে আবার ওই ডাকাত লক্ষ্মী অপদেবী ফিরে আসবে, আর সেদিন এই দড়ি দিয়েই তাকে বাদ দেওয়া হবে। ঠাকুর মশাই, আজ রাতে আমরা ওখানে যাব। এইটা আপনি আপনার সাথে রাখুন। সে কি, আপনি থাকতে আমি কেন? তাছাড়া আপনি এ ব্যাপারে অভিজ্ঞ, আপনি তো সবকিছুই জানেন। এটা আপনার কাছে রাখুন। আমার মনে হয় একমাত্র আপনি পারবেন তাকে আটকাতে। আজকের রাতটা কিন্তু আমাদের কাছে এক ভয়ঙ্কর রাত হতে চলেছে ঠাকুর মশাই। শুধু কালু নয়, তার সঙ্গে জগাই মাধাই দুজনকেই নিয়ে যেতে হবে। বলা যায় না ওই দিকে আটকা পেয়ে এসে এই দিকে কারোর উপর নজর ফেলতে পারে। আরো অনেক কিছুই জেনেছি। আর কি কথা জানতে পারলেন পুরোহিত মশাই? ডাকাত লক্ষ্মী অর্থাৎ এই অপদেবী আসলে অন্ধকার পছন্দ করে। অন্ধকার তার প্রিয়, কিন্তু নিজের সাধক ছাড়া সেই স্থানে কারোর উপস্থিতি সে সহ্য করতে পারে না। ভবানী ডাকাত পুজোর সময় সেখানে অন্য কাউকে প্রবেশ করতে দিত না, বিশেষ করে অন্ধকারে। ওই জমিদার বাড়িতে নিশ্চয়ই ডাকাত লক্ষ্মীকে স্থাপন করা হয়েছে। অনেকদিন আগেই হয়তো কেউ ওইখানে তাকে স্থাপন করে রেখেছে, আর তাই ওই বাড়িতে রাতের অন্ধকারে ঢুকে মস্ত বড় ভুল করে ফেলেছিল ওরা তিনজন। বস্তায় করে তামা পেতলের বাসনপত্র আনার সময় সেগুলো বদলে যাওয়ার পেছনে ওই ডাকাত লক্ষ্মীরই হাত থাকতে পারে। সে অনেক কিছুই করতে পারে,
এবং সে মানুষের চোখের সামনে অনেক দৃশ্য বদলে ফেলতেও পারে। কালু আরো ভয় পেল। কালুর বউ প্রায় ভয় ঠক ঠক করে কাঁপতে কাঁপতেই বলল, ঠাকুরমশাই, আমি আমি আপনাদের সঙ্গে যাব। এত বড় বিপদের মধ্যে একা আমি সবাইকে ফেলে দিতে পারি না। তোমায় নিয়ে যাওয়া যাবে না মা, তুমি গেলে সমস্যা বাড়বে। তার বদলে আমরাই চাই। আমরা গেলেই বিপদ থেকে উদ্ধারের রাস্তা বের করতে পারবো আশা করছি। তবে ঠাকুর মশাই যতক্ষণ আছে, মনে বল আছে, কারোর কোনো ক্ষতি হবে না। কেন যে বারবার পুরোহিত মশাই আমার উপর ভরসা দেখাচ্ছিলেন তা বুঝতে পারছিলাম না। হয়তো তিনি কিছু আন্দাজ করেছিলেন। তিনি আমার চেয়ে অভিজ্ঞ, বয়সে অনেকটাই বড়, তবু তিনি আমার উপরই ভরসা করছিলেন, আর তাতে আমার মনের শক্তি যেন আরো বেড়ে এসেছিল। একসময় সন্ধ্যের দিকে আমরা 5 জন মিলে বেরিয়ে পাশে সেই গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির কাছাকাছি এসেই থমকে দাঁড়ালাম। লোহার গেটটা দেখে একসময় বেশ বড় সড়ো ছিল বলেই মনে তো হলো, এখন ভাঙতে ভাঙতে ছোট হয়ে এসেছে। পাঁচিলের এখানে ওখানে ভাঙা জায়গা এবং খোদল রয়েছে। কালুই খোদলের দিকে ইঙ্গিত করছিল। আমি দরজার দিকে দেখালাম। জগাই মাদাই দুজনে মিলে সেই বাড়ির দরজা অতি কষ্টে খুলতে চেষ্টা করে। অবশেষে খুলেও ফেলল, আর সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়ার ঝলকা যেন এসে ছিটকে লাগলো আমাদের গায়ে। আমি ছিলাম সবার আগে। আমার পেছনে এক পাশে পুরোহিত মশাই, অন্য পাশে কালু, আর জগাই মাদাই দুজনে দুপাশে। ওদের দুজনের হাতে ছিল 2টি মশাল। আমাদের হাতেও মশাল রয়েছে, কিন্তু মশাল ছাড়াও আমাদের মনে যেটা রয়েছে সেটা হলো সাহস। ঠান্ডা বাতাস গায়ে লাগতেই কালু বলল, সেদিন ভেতরে ঢোকার সময়ও এমনই একটা ঠান্ডা হওয়ার স্পর্শ পেয়েছিলাম ঠাকুর মশাই। আমরা যখন বাড়ির ভেতরে ঢুকে গেলাম, চাপচাপ অন্ধকার চারপাশ ছড়িয়ে থাকার কথা, কিন্তু চাঁদের আলোয় সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। শুধু দোতলা পরিত্যক্ত ভাঙাচোরা বাড়িটা যেন আমাদের দিকে তাকিয়ে দেখছে। বটবৃক্ষের চারা বাড়ির মাথার উপরে দেওয়াল থেকে গজিয়ে উঠেছে, তাই আলোতে ভালোভাবেই দেখা যায়। আমি মশাল নিভিয়ে দিতে বললাম। চাঁদের আলো যখন আছে তখন আর মশালের প্রয়োজন নেই, কিন্তু পুরোহিত মশাই তা করতে দিলেন না। সামনে দরজাটা ভাঙা, আর সেই দরজাটার একটা ধাক্কা দিতেই খুলে গেল পাল্লা। সেই জায়গা পেরিয়ে ভেতরের দিকে ঢুকতেই যেন মনে হলো নরকের শীতল বাতাস এসে লাগছে গায়ে। চারপাশের পরিবেশ এত ঠান্ডা যে খালি গায়ে আমার গোটা শরীর শিরশির করে উঠতে লাগলো। গায়ে লাল রঙের কাপড়টাকে আর একটু ভালো করে জড়িয়ে নিলাম। জগাই মাদাই কোনো কথাই বলছে না। মাঝে মাঝে পুরোহিত মশাই আর কালু ফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। সত্যি অন্ধকার জায়গাটা পেরিয়ে আর একটু এগোতেই চাঁদের আলোয় মাঠ মতো জায়গাটা চোখে পড়ল। আবার পেছনের দিকের একতলা অংশটা সারি দিয়ে কয়েকটা ঘর, চারপাশে সিঁড়ি দিয়ে উঠে উঁচু দালান মতো। সামনে এগোতে যাব এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। কোথা থেকে যেন অন্ধকারে সে আশেপাশে চাঁদের আলোটুকুকেও ঢেকে দিল এক মুহূর্তে। আর ঠিক তখনই সেই বাড়ির ভেতর শুরু হলো প্রবল হাওয়া। সেই পাগল হাওয়ার মধ্যে হয়তো আমরা ছিটকেই যেতাম, কিন্তু একে অপরের পোশাক ধরে একসঙ্গে এগিয়ে গেলাম সেই বারান্দাটার দিকে। আর তারপর সিঁড়ি দিয়ে উপরের দিকে একটা ছোট্ট দালানের মতো জায়গায় উঠে কোনো রকমে বসে মশালগুলোকে সামনে রাখার চেষ্টা করতে লাগলাম। পুরোহিত মশাই এবার চিৎকার করে বলে উঠলেন, ঠাকুর মশাই, দড়িটা সাবধানে রাখবেন। ওই দড়িটা দিয়েই কিন্তু একমাত্র ওই অপদেবীকে আটকানো যাবে, না হলে তাকে আটকানো কিন্তু বড্ড মুশকিল হয়ে পড়বে। আর ঠিক তখনই এক পুরুষ গলার খ্যাস খ্যাসে হাসির শব্দ শুনতে পেলাম। সে যেন বলল,
অনেক দিন ধরে অপেক্ষা করছি। আজ একসঙ্গে এতগুলো মানুষ এসেছে, সবাইকে তোর কাছে আহুতি দেব, সবাইকে তোর কাছে আহুতি দেব মা। একটা মেয়েলি গলায় চাপা হাসির শব্দ শোনা গেল মাত্র একবার। তারপরে আমরা সকলেই দেখতে পেলাম চারপাশে সেই ঝড় যেন থেমে গেছে। মাঝ বারান্দার কাছে এক আলো আধারির পরিবেশ তৈরি হয়েছে। তার মাঝে এক সাদা পোশাক পরা পুরুষ মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার মাথার চুল, দাড়ি, পোশাক সবকিছু সাদা। তার হাতে একটা লম্বা লাঠি। সেই লাঠির উপর ভর করে সে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে আসছে। পুরোহিত মশাই আস্তে আস্তে বললেন, এই জমিদার বাড়ির শেষ বংশধর শোনা যায় শেষ বয়সে সে একা একাই এখানে থাকতো, কিন্তু আজ থেকে অনেক বছর আগে তো সেই জমিদার মারা গেছে। ঠিক তখনই আমাদের পেছনের দিক থেকে একটা মেয়েলি গলায় কে যেন বলে উঠল, মারা যায়নি, ও আমার কাছে আছে। আমার কাছে যারা থাকে তারা কেউ মারা যায় না। দেখ, ওই দিকে তাকিয়ে দেখ। আমাদের চোখ নিজের অজান্তে যেন সামনের দিকে চলে গেল। আর দেখতে পেলাম জমিদার মশাইয়ের পেছন পেছন অনেকগুলো কালো কালো ছায়ার মতো কি যেন এগিয়ে আসছে এইদিকেই। জগাই মাথায় চিৎকার করে উঠল। কালু সর্দার ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। কিন্তু পুরোহিত মশাই উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, এই বাড়ি অপবিত্র। অশুভ শক্তি আর অশুভ ছায়ার জন্য এই বাড়ি অপবিত্র। ঠাকুর মশাই, এই বাড়ির ভেতরে কোনো কিছু করতে পারবো না আমরা। এখান থেকে বাইরে বেরোতে হবে। ঠিক তখনই একসঙ্গে কারা যেন হেসে উঠল। প্রচন্ড সেই হাসির শব্দে কানের ভেতর যেন তালা ধরে যাওয়ার জোগাড় হলো। জগাই মাথায় দৌড়ে যে কোনো দিকে গেল দালান পেরিয়ে। বুঝতেও পারলাম না, মোটালগুলোও ততক্ষণে নিভে গেছে। কালু আমার পেছনে লাল কাপড় শক্ত করে চেপে ধরে ঠক ঠক করে কাঁপছে। কালুর গলায় কান্নার আওয়াজ। পুরোহিত মশাইও কিন্তু ভয় পেলেন না। তিনি নেমে গেলেন নিচের দিকে। তার হাতে মশালটা আবার জ্বালিয়ে ফেলেছেন কখন যেন। তার গায়ে হাতে ধরে তিনি গায়ত্রী মন্ত্র জপ করতে করতে এগোলেন এক পা এক পা করে সামনে। সামনে দাঁড়িয়ে থাকা সেই সাদা কাপড় পরা জমিদার এবার বলে উঠল, এ বাড়িতে কোনো কিছুই কাজ করবে না পুরোহিত। এখান থেকে চলে যা, চলে যা বলছি। তোদের কারো কোনো ক্ষতি আমরা চাই না। শুধু কালু সর্দারকে নিয়ে যাব। ও রক্ত যে আমার চাই। কালু সর্দারের রক্ত পেলে ওই অপদেবীর ক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে, কারণ ভবানী ডাকাত তাকে প্রথম জাগিয়েছিল। ভবানী ডাকাতের শরীরের রক্ত বইছে কালু ডাকাতের রক্তে। পুরোহিত মশাই, কিছুতেই ওদের কাজ সফল হতে দেওয়া যাবে না, তাহলে গ্রামের ক্ষতি হয়ে যাবে। কি করে বাঁচাবি বলতো? হয় ওকে আমি নিয়ে যাব, না হলে ওকে এখানে মরতে হবে। চাঁদের আলো বাড়ির মধ্যে এসে পড়ছে, কিন্তু সব জায়গায় সে আলো পৌঁছতে পারছে না। পেছনের দিকে তাকিয়ে দেখি সে দিনের সেই মেয়েটি সামনে দাঁড়িয়ে, গায়ে একটা গ্রাম্য কায়দায় কালো কাপড় জড়িয়ে রাখা। সেদিন ভালোভাবে খেয়াল করিনি, তবে এবার খেয়াল করলাম। তার গায়ের সেই কালো কাপড়টা মনে পড়ল। যেন কালু বলেছিল যে মেয়েটিকে সে দেখতে পেয়েছিল। তার গায়ে একটা কালো কাপড় ছিল। কাপড় ছাড়া তার শরীরে আর কিছুই নেই। 13 থেকে 14 বছর বয়স হবে। তার মাথার লম্বা চুল গিয়ে পড়েছে মেজের কাছ পর্যন্ত। দু চোখে দৃষ্টি অদ্ভুত, মুখে সামান্য হাসি। চাঁদের অল্প আলোয় তাকে দেখতে পেয়েও বুঝতে পারলাম কালু কেন সেই দিন তাকে অপরূপ সুন্দরী বলেছিল। আসলে অপরূপ সুন্দরী নয়, তার চেহারার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ রয়েছে। সেই আকর্ষণ যে অশুভ তা কালু ডাকাত বুঝতে পারেনি। না বুঝে বাড়ির ভেতরে ঢুকে পড়েছিল। কিন্তু আমি বুঝতে পারলাম তার ওই চোখের দৃষ্টি সম্মোহন জানে।
আমি তার চোখের দিকে একভাবে তাকিয়ে রইলাম না, কিন্তু সে একটা হাত দিয়ে কালু ডাকাতের লম্বা চুল ধরে তাকে প্রায় টানতে শুরু করেছে। ততক্ষণে সামনে দাঁড়িয়ে থাকা সেই জমিদার মশাই বিড়বিড় করে অদ্ভুত গলায় কি যেন মন্ত্র উচ্চারণ করতে লাগলেন, আর তার সঙ্গে সেই কালো ছায়ার দল যেন একসাথে চিৎকার করে তার মন্ত্রের প্রতিধ্বনি করতে লাগলো। সে এক অদ্ভুত দৃশ্য। বাড়ির ভেতরে থাকা একদল অশুভ ছায়া মূর্তি একসাথে মন্ত্র উচ্চারণ করছে, কিন্তু জমিদার মশাইকে আমি যেন স্পষ্ট দেখতে পাচ্ছি সেই মেয়েটিরই মতন। কালু ডাকাত এবার চিৎকার করতে লাগলো, আমায় বাঁচান ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও আমায় নিয়ে যাচ্ছে, আমায় বাঁচান পুরোহিত মশাই। পুরোহিত মশাই ততক্ষণে তার মন্ত্র শেষ করেছেন। বইতে হাতে জড়িয়ে রেখে সামনের মশালের আগুনটা নিয়ে এসে এক পা করে এগোতে লাগলো সামনে জমিদার মশাইয়ের দিকে। আর ঠিক সেই মুহূর্তে আমি দেখতে পেলাম জমিদার মশাইয়ের মুখটা। তার চোখে দৃষ্টি অদ্ভুত, মুখে একটা অদ্ভুত রহস্যময় হাসি। মরা মাছের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে সে দেখছে সামনের দিকে, পুরোহিত মশাইয়ের দিকে। ঠিক সেই মুহূর্তে যদি আমি পুরোহিত মশাইকে বারণ করতাম তাহলে হয়তো এত বড় একটা ঘটনা ঘটে যেত না। কথাটা বলে তারানাথ হঠাৎ চুপ করে গেল। আমি আর কিশোরী অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম গল্পের বাকিটুকু শোনার জন্য, কিন্তু এমন একটা জায়গায় চুপ করে যাওয়ার জন্য আমরা কেমন যেন থমকে গেলাম। চারপাশের বাতাসটাও থমকে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কালো মেঘে নতুন করে আকাশটা ঢাকতে শুরু করেছে। কিশোরী আর থাকতে না পেরে বলল, তারপরে কি হলো বলুন না ঠাকুর মশাই। তারানাথ সামান্য হাসল, খানিকক্ষণ আকাশের দিকে চুপ করে তাকিয়ে রইল, তারপর আবার মুখটা নামিয়ে নিয়ে বলতে লাগলো, পুরোহিত মশাইকে যদি আমি তখন বারণ করতাম তাহলে পুরোহিত মশাই আর মারা পড়তেন না। আমি ভাবলাম পুরোহিত মশাই গায়ত্রী মন্ত্র জপ করেছে, তার গায়ে পইতে রয়েছে, হাতে মশাল আছে, তার কোনো ক্ষতি ওরা করতে পারবে না। কিন্তু আরো দুপা সামনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জমিদার মশাই আবার বলে উঠল, এখনো সাবধান করছি, আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে কোনো লাভ নেই। তার কথা শেষ হতে না হতেই পুরোহিত মশাইয়ের হাতের মশালটা ছুড়ে দিলেন সামনের জমিদারকে লক্ষ্য করে। আমি অবাক হয়ে দেখলাম জমিদারের মুখে আর গায়ে সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে আগুন লেগে গেল। এই আগুনে তার গোটা শরীর পুড়তে লাগলো। জমিদার চিৎকার করতে লাগলেন। সেই চিৎকার চারপাশের দেওয়ালগুলোর মধ্যে বারবার ঘুরে ফিরে আসতে লাগলো। শতাব্দী প্রাচীন সব বাড়ি ঘরগুলোর দেওয়াল এতই ভঙ্গুর যে মনে হতে লাগলো জমিদারের ওই বিভৎস অশুভ চিৎকার শুনে বাড়ি ঘরগুলো হুড়মুড় করে ভেঙে পড়বে আমাদের উপরে। আর তারপরই হঠাৎ করেই সব বদলে গেল। জমিদার মশাইয়ের চিৎকারটা হাসিতে বদলে গেল। হাসতে হাসতে সে বলে উঠল, এতবার করে বললাম তবু আমার কথা শুনলি না। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। এই বাড়ির ভেতরে তোদের কোনো শক্তি কাজ করবে না। নিমেষেই জমিদার মশাই এগিয়ে এলেন সামনের দিকে, আর পুরোহিত মশাইয়ের গলাটা এক হাতে চেপে ধরে তাকে শূন্য থেকে মাটির উপরে তুলে ধরে আছড়ে ফেললেন দেওয়ালের কাছে। পলকের জন্য দেখতে পেলাম পুরোহিত মশাইয়ের মাথাটা দেওয়ালে ধাক্কা লেগে ভেঙে চুরমার হয়ে গেল। মুহূর্তেই থরথর করে একবার কেঁপে উঠে তার গোটা শরীরটা স্তব্ধ হয়ে গেল চিরকালের মতো। কিন্তু ওখানে যাওয়ার আগে দেহ বন্ধন করে নেননি আপনারা? দেহ বন্ধন করা থাকলে তো শুনেছি অশুভ শক্তি সহজে স্পর্শ করতে পারে না। দেহ বন্ধন করাই ছিল, তাছাড়া গায়ত্রী মন্ত্র জপ করেছে আমার সামনে পুরোহিত মশাই, কিন্তু সেই স্থান ছিল অতি অশুভ। এতদিন ধরে ওই শক্তিশালী অপদেবী সেখানে রয়েছে। তাছাড়া ওই বাড়িতে অতগুলো অশুভ শক্তি থাকায় সেখানে দেহ বন্ধন গায়ত্রী মন্ত্র কোনো কাজেই লাগেনি। আমার জীবনে প্রথমবারের মতো গায়ত্রী মন্ত্রকে
এমনভাবে আমি ভেঙে পড়তে দেখেছিলাম। ততক্ষণে কালুকে টানতে টানতে সেই মেয়েটি আমার একদম পেছন থেকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে আমি আমার কার্য স্থির করে ফেললাম। দেখতে পেলাম সামনে সেই ছায়া মূর্তিগুলো উল্লাসে যেন ফেটে পড়েছে। কালো ছায়া, অথচ ওদের চোখের জায়গায় লাল দুটো বিন্দু যেন আমি দেখতে পাচ্ছি। জমিদার মশাইয়ের গোটা শরীর দাউ দাউ করে পুড়ছে, অথচ সেইভাবে দাঁড়িয়ে থেকে তিনি হাসছেন। কোথায় জগায় কোথায় মাদায় কিছুই জানি না। আমার সামনে একটু দূরে পড়ে রয়েছে পুরোহিত মশাইয়ের মৃতদেহ। একমাত্র আমি এই মুহূর্তে কিছু একটা করতে পারি। সঙ্গে সঙ্গে যেন মাথার মধ্যে কেউ বলে উঠল, এখনো সময় আছে, বন্দি করো এই অপদেবীকে, বন্দি করো কে, বন্দি করা ছাড়া আর কোনো উপায় নেই। আমিও মনে মনে বললাম, ওকে বন্দি করে কি কিছু করতে পারবো? এখানে এত শক্তি রয়েছে, এত কিছু রয়েছে, ওকে বন্দি করে আমি এখান থেকে কি করেই বা সব ঠিক করব? মানব শরীরের সবচেয়ে প্রধান হচ্ছে তার মস্তিষ্ক। মস্তিষ্ক না থাকলে যেমন শরীর কাজ করতে পারে না, তেমন এই সমস্ত অশুভ শক্তির উৎস হলো ওই একমাত্র অপদেবী। তাকে আটকাতে পারলে সবকিছুই সম্ভব। ক্ষণে কালু ডাকাতকে টানতে টানতে হ্যাচড়াতে হ্যাচড়াতে সেই মেয়েটির সামনের দিকে নিয়ে চলেছে। কালুর দুই পায়ের ছাল উঠে রক্ত বেরুতেও শুরু করেছে। পাথুরে মেঝের ঘরটাতে রক্তের ছাপ রয়ে গেছে। জমিদার মশাই তখন হাসতে হাসতে কি সব যেন বলছেন। আমি আর দেরি করলাম না, কোমর থেকে লাল সুতোটা বার করে নিয়ে ঝাঁপিয়ে পড়লাম আমার সামনের দিকে থাকা সেই অপদেবীর গলা লক্ষ্য করে। আর তার গলায় সেই লাল সুতো দিয়ে একটা ফাঁস দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। তার গলায় ফাঁস দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা তীব্র গর্জন শুনতে পেলাম তার মুখ থেকে। তার সঙ্গে সঙ্গে আবার সেই প্রবল ঝড় উঠল। চারপাশে সেই ছায়া মূর্তিগুলো প্রবল ঝড়ের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। জমিদার মশাইয়ের গায়ে জ্বলতে থাকা দাউ দাউ করে আগুন শূন্যে মিলিয়ে গেল। চারপাশটা আবার পূর্ণিমার চাঁদের আলোয় মিলিয়ে গিয়ে প্রচন্ড অন্ধকার হয়ে গেল। আমার হাতে প্রচন্ড টান পড়ছিল, তবে বুঝতে পারছিলাম সেই লাল সুতো সেই অপদেবীর গলাতেই পড়ে আছে। কালুর মাথার চুল তার হাত থেকে ফিরেও গিয়েছিল। আমি চিৎকার করে বলে উঠি, কালু, যদি তুমি মুক্তি হও তাহলে তাড়াতাড়ি এখান থেকে বাইরে বেরিয়ে যাও। জগাই মাধাই, তোরা যেখানেই থাকিস ছুটে বাইরে বেরিয়ে যা। আমায় আটকাবি তুই? ওরা এখান থেকে চলে গেলে তোকে আমি ছাড়বো না। তোকে এখান থেকে কে বাঁচাবে? এই বাড়ির বাইরে আমি ওদের কোনো ক্ষতি করতে পারবো না, কিন্তু কিন্তু তোকে তো করতে পারবো। কালুকে আমি বাঁচাবো কথা দিয়েছি। কালুকে বাঁচাতে গিয়ে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে তাতেও আমার কোনো আপত্তি নেই। অন্ধকারে দেখলাম জগাই মাধাই কোথা থেকে যেন বেরিয়েছে, কালুকে কোনো রকমে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তারা কোন দিকে গেছিল আমি জানি না, কারণ এর পরেই আমি আমার চারপাশটা অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। চারপাশে সেই কালো ছায়ার দল যেন আধারে কোথাও মিশে গিয়েছে। পাশ থেকে ফিস ফিস করে কেউ যেন আমায় ভয় দেখাতে লাগলো। সে যেন বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে, না হলে তোর রক্ত মাংস চুষে খাবো। জমিদার মশাইয়ের গলা শুনতে পেলাম অদৃশ্য কোনো এক জায়গা থেকে। সে আবার বলতে লাগলো, এখনই না ছাড়লে তোর গোটা শরীর এই বাড়ির আনাচে কানাচে টুকরো টুকরো করে ছড়িয়ে দেব। এবার আর তোদের কোনো নিস্তার নেই। এক এক করে তোদের সব কটাকে মারবো। তারপর তোদের সবাইকে মায়ের পায়ে অর্পণ করব। মা রক্ত খাকি আমায় আবার অমরত্ব দান করবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে কি যেন হয়ে গেল। রক্ত খাকি? এতক্ষণ ধরে আমি বোঝার চেষ্টা করছিলাম অপদেবী আসলে কি। ডাকাত লক্ষ্মী সে হতে পারে না। ভবানী ডাকাত তাকে ডাকাত লক্ষ্মী নাম দিলেও সে আসলে তা নয়। কোনো অপদেবীর নাম লক্ষ্মী হতে পারে না। এমন এক অপশক্তি আছে, সে হলো অলক্ষ্মী। যে গৃহ থেকে লক্ষ্মী বেরিয়ে আসে, যেই গৃহে সে প্রবেশ করে, এও এক অপদেবী।
কেউ দেবীর মাঝামাঝি স্তরেই থাকে, কিন্তু এ কখনোই কোনো দেবী হতে পারে না। এরই মধ্যে এক প্রবল গর্জন শুনতে পেলাম। লাল সুতোটা দুহাতে তার গলায় চেপে ধরে রয়েছে। একটা অদ্ভুত পচা গন্ধ ছড়িয়ে এলো কোথা থেকে। আমার হাতে যেন চটচটে লাল রক্ত লাগতে শুরু করলো সেই লাল সুতোর থেকে। কি করব বুঝতে পারছি না। চারপাশে সেই অন্ধকারের মধ্যে প্রবল হাওয়া বইছে, আর সেই মেয়েটি চিৎকার করে বলছে, এই সুতো দিয়ে শুধু আমায় আটকে রাখতে পারবি, আমায় শেষ করতে পারবি না। আমি আমি যতক্ষণ না তোর বাঁধন থেকে মুক্ত হচ্ছে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু না। আমি মনে মনে মাতু পাগলিকে স্মরণ করলাম। তারপর সেই লাল সুতোর বাঁধনটাকে ভরসা করে দুহাতে একটা হ্যাঁচকা টান দিতে এক আশ্চর্য ব্যাপার ঘটে গেল। সেই মেয়েটির শরীরটা পলকা সোনার মতো ছিটকে এলো আমার হাতের উপর, আর তারপর সেটা আঁচড়ে গিয়ে পড়লো সামনের দেওয়ালের কাছে। সঙ্গে সঙ্গে আবার চারপাশের অন্ধকারটা ক্রমে ক্রমে শরীরের আকার নিতে শুরু করলো। চাঁদের আলোয় তাকিয়ে দেখি কোথায় সেই মেয়ে। পড়ে আছে একটা রক্ত মাংসের পচা গলা দেহ, লাল সুতো তার গলায় জড়িয়ে থাকা অবস্থাতে। সুতোটা তার গলা থেকে বার করে নেওয়ার সঙ্গে সঙ্গে এইবার প্রথমবার তাকে নিজের রূপে দেখতে পেলাম আমি। আমার থেকে প্রায় দ্বিগুণ কালো কায়া। প্রবল হাওয়ায় তার মাথার চুলগুলো সাপের ফোনার মতো উঠছে। তার লাল টকটকে দুই চোখ, মুখের ভেতর থেকে বেরিয়ে আসা অজস্র লম্বা লম্বা সাদা দাঁতের সারি একটু একটু করে আমার দিকে এগোচ্ছে। আর এবার তার আর যেন মেয়ের গলা নয়, বিভৎস একটা প্রচন্ড গলায় সে বলছে, অনেক হয়েছে, অনেক কিছু করেছিস, এইবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার কাউকে প্রয়োজন নেই, তোকে মারার জন্য আমার কাউকে প্রয়োজন নেই। আমিও তৈরি হয়েছিলাম। লাল সুতো ডান হাতে জড়িয়ে নিয়ে বাঁ হাতে একটা ছোট্ট শিশি বার করলাম। সেই শিশিতে মন্ত্রপুত জল রয়েছে। সে আর একটু এগিয়ে সে আমায় ডান হাত দিয়ে ধরতেই হাতে সেই জল ছিটিয়ে দিলাম তার হাতে। দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো তার হাতে। বাইরে থেকে কালু আর জগাইমা ধাইয়ের চিৎকার শুনতে পেলাম। কালু চিৎকার করে বলে উঠল, ঠাকুর মশাই, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। শুধু কালু নয়, জগাইমা ধাইয়ের গলাও শুনতে পাচ্ছিলাম। ততক্ষণে সেই ভয়ঙ্কর মূর্তির একটা হাতে আগুন ধরে গেছে। আমি জলটা তার অন্য হাত লক্ষ্য করে ছুড়ে দিলেও সে সামান্য সরে গেল একটু। আমি পেছনের দিকেই বাইরে যাওয়ার রাস্তা দেখতে পেলাম, তাই জলটা হাতে নিয়ে দ্রুত এগিয়ে গেলাম সেই দিকেই। কিন্তু আমার মুখের উপর দড়াম করে ভাঙা দরজাটা বন্ধ হয়ে গেল। পেছন থেকে শুনতে পেলাম আবার সেই হাসির শব্দ। সে বিরক্ত ভাবে হাসতে হাসতে বলতে লাগলো, এত সহজে আমায় সরিয়ে এখান থেকে বাইরে যেতে পারবি না। না মেরে তোকে আমি এখান থেকে সরতে দেব না, আর তোর আমায় মারার মতন ক্ষমতা নেই। আমি তৈরি হয়েছিলাম। দরজার একদম এক পাশে সজোরে একটা ধাক্কা দিলাম। দরজার পাল্লার এক পাশটা ভেঙে পড়তেই বাইরে চাঁদের আলোয় সেই জল পর্দার ফাঁকা দিয়ে ঢুকে পড়লো ভেতরে। আমি পেছনে ঘুরে জলটাকে হাতে ধরতেই দেখি সেই প্রেত মূর্তির মুখটা একদম আমার কাছে এসে গেছে। কালো মস্ত বড় ভয়ঙ্কর মুখ, সাদা লম্বা লম্বা দাঁত, লাল টকটকে চোখ, আর মাথার চুলগুলো সাপের মতো লক লক করে রয়েছে মাথার ওপরে। অন্য হাতটা তুলে আমায় ধরতেই এসেছিল। আমি জলটা তার মুখ লক্ষ্য করে ছুড়ে দিতেই আবার সেই প্রচন্ড চিৎকার যেন তার যন্ত্রণায় পরিণত হয়ে যায়। এক বিভৎস চিৎকার করতে থাকে সে, যেন কোনো নরকের ভেতর থেকে ভেসে আসছে এই শব্দ। আমি প্রচন্ড ধাক্কা দিয়ে দরজাটা খুলে বাইরে বেরোতেই দেখি কালু, জগাই, মাদাই দাঁড়িয়ে আছে দরজার বাইরে। আমি চিৎকার করে বলে উঠি, সর্বনাশ! তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ির বাইরে বেরোতে হবে, তাড়াতাড়ি! আমার কথায় ওরা দুজনেই ছুটতে লাগলো। কালু আমার সঙ্গে রইল, তার পায়ে আঘাত লেগেছে। কোন রকমে চারজনে মিলে লোহার গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এসেছি।
এমন সময় দেখতে পেলাম সেই দোতলা বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছে সেই কালো ছায়া মূর্তি। আমরা 4 জন বাড়ির বাইরে মাটির রাস্তার উপর দাঁড়িয়ে আছি। কালু সেদিকে তাকিয়ে ভয়ের গলায় বলল, ওটা কি ঠাকুর মশাই? মানুষের চেয়ে প্রায় 2 গুণ 3 গুণ বিশাল আকারের বলেই তো মনে হচ্ছে। আর পুরোহিত মশাইয়ের কি হলো? পুরোহিত মশাই কি তাহলে সত্যি সত্যি? এখন এইসব কথা বলার মতো সময় নেই, এখন আমাদের এখান থেকে যেতে হবে। কাল সকালে এসে একটা ব্যবস্থা আমি করব। তখনই কালু, জগাই, মাধাই 3 জনই সেখান থেকে কালুর বাড়িতে গিয়ে পৌঁছালাম। পরদিন সকালে কালুর পায়ের সেবা শুশ্রূষা করা হলো। জগাই, মাধাই, বাকিরা তো সেখানেই ছিল। সেরাতে কালুর বউকে কিছুই বলা হলো না। পরদিন সকালে সবার সামনে সমস্ত কথা বলতেই হলো। সব কথা শুনে কালুর বউয়ের চোখে জল এলো। সে কাঁদতে কাঁদতে বলল, মারা গেছে, কিন্তু আপনি থাকতে এমন কি করে হলো ঠাকুরমশাই? কি করে? ঠাকুর মশাই ছিল বলে আমরা বেঁচে ফিরতে পেরেছি, আর ঠাকুর মশাই ওই রাক্ষসীকে ওই বাড়িতে আটকে রেখেছে। ঠাকুর মশাই না থাকলে আমরা যে আজ বেঁচে ফিরতে পারতাম না। আর তার সাথে আমার কিছু হয়ে গেলে এরপর গ্রামে বিপদ হতো। ঠিক এই কারণেই পুরোহিত মশাই আমায় ওই লাল সুতো দিয়েছিলেন। পুরোহিত মশাই আমায় বলেছিলেন, তারানাথ, লাল সুতো আমি তোমায় এমনি এমনি দিইনি। ওই সুতোটা তোমায় দেওয়ার পেছনে অনেক কারণ আছে। আমি ভবিষ্যৎ খানিকটা গণনা করতে পারি। আমার মৃত্যুও খুব কাছাকাছি এসে পড়েছে। হতে পারে তোমাদের সঙ্গে ওই বাড়িতে যাওয়ার পরে আমার মৃত্যু হতে পারে। আমার কাছে ওই লাল সুতোটা থাকলে সেটা নষ্ট হবে, তার বদলে ওটা তোমার কাছে থাকুক। তাই আমার কিছু হয়ে গেলে তুমি প্রথমে ওই মেয়েটিকে বন্দি করবে। ওই মেয়েটির শরীরকে আশ্রয় করে রয়েছে ওই অপশক্তি। ওই মেয়েটিকে বন্দি করতে পারলেই তার শরীর থেকে ওই অপশক্তি বেরিয়ে আসবে। কিন্তু ওই অপশক্তিকে তুমি পুরোপুরি ভাবে ধ্বংস করতে পারবে না। তাকে আটকাতে পারবে একমাত্র ওই লাল সুতো দিয়ে। পরদিন সকালে আমায় বলে দেয়া ওই মন্ত্র নিয়ে ওই বাড়িতে তোমায় আবার যেতে হবে। বাড়ির 4টে কোণে 4টে লোহার পেরেকে একটা একটা করে লাল সুতো জড়িয়ে ফেলতে হবে, এবং বাড়ির বাইরের দরজা এবং বাইরের লোহার গেটে ওই সুতো রাখতে হবে। তাহলে ওই বাড়ির মধ্যে রক্তখাকি বন্দি হবে। একবার ওর ক্ষমতা কমে গেলে তখনও কিছুতেই নিজের ক্ষমতা দিয়ে জমিদার কিংবা বাকিদের পুনর্জীবিত করে তাদের দিয়ে কিচ্ছু করতে পারবে না। জমিদারের শরীরকে সে নিজের ক্ষমতায় বাঁচিয়ে রেখেছে, বাকি অপশক্তিদেরও নিজের ক্ষমতা দিয়েই সে বাঁচিয়ে রেখেছে। একবার সে পুরোপুরি ভাবে ওইখানে বন্দী হয়ে পড়লে ওরা যদি আবার ফিরে আসে তবু ওই বাড়ির বাইরে কেউ যেতে পারবে না। আর গ্রামের সবাইকে সাবধান করে দিতে হবে কেউ যেন ওই বাড়িতে না ঢোকে। কিন্তু সে কথা তো আগেই পুরোহিত মশাই আমাদের বলতে পারত, তাহলে তো ওনার সঙ্গে এমনটা হতো না। অমৃতজ্ঞ আগে থেকেই নির্ধারণ করা থাকে কালু সর্দার। না হলে এতদিন ধরে ওই বাড়িটাকে দেখার পরে তুমি কেন হঠাৎ করে সেদিন রাতেই ওই বাড়িতে ডাকাতি করতে যাবে? ওই মেয়েটি তোমায় সম্মোহন করে নিয়ে গিয়েছিল বাড়ির ভেতরে। ওখানে কি কি হয়েছে সেটা সবকিছু তোমার ভালোভাবে মনেও নেই। তুমি আমায় যা বলেছো তাছাড়া ওখানে আরো কিছুও হয়েছিল। এখানে আসার পরে তোমার ডান হাতে এর কাছে একটা ছোট্ট ছিদ্র আমি দেখতে পেয়েছিলাম। ধারালো কিছু দিয়ে সেখানে ছিদ্র করা হয়েছিল কেন? তার কারণ কি তুমি বলতে পারো? আমার কথায় কালু তার ডান হাতের দিকে তাকালো। ডান হাতের তালুর ঠিক উল্টো দিকে একটা কালো দাগ শুকিয়ে গেছে। অবাক হয়ে কালু বলল, গভীর ক্ষত, কিন্তু এটা হলো কোথা থেকে? কোথা থেকে হলো তা তো আমিও বুঝতে পারছিলাম না।
কিন্তু কালুর কাছে সে সমস্ত কথা সবিস্তারে বলার প্রয়োজন মনে করলামও না। সেদিন সকালেই কালু, জগাই, মাধাই এবং গ্রামের পাশের গ্রামের এক কুয়েতকে নিয়ে সেই বাড়িতে যাব বলে স্থির করলাম। এই মতো কালুকে নিয়ে পাশের গ্রামের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এমন সময় হঠাৎ দেখতে পেলাম আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে আসছে কাল রাতে ওই বাড়ির মধ্যে মারা যাওয়া পুরোহিত মশাইকে। কালু, জগাই, মাধাই দুজনেই ভয় পেয়ে আমার পেছনে এসে দাঁড়ালো, কিন্তু আমাদের দেখে পুরোহিত মশাই বললেন, আরে কি হলো কালু সর্দার? আমি কি ভূত নাকি বাঘ ভাল্লুক যে আমায় দেখে এভাবে ভয় পেয়ে গেলে? কিন্তু পুরোহিত মশাই, আপনি তো কাল রাতে ওই জমিদার বাড়িতে ওই রক্ত খাকির হাতে মারা গিয়েছিলেন। তাহলে? বয়স্ক লোকটি প্রচন্ড অবাক হলেও রাগ করলেন না। তিনি বুঝতে পারলেন কিছু একটা সমস্যা হয়েছে, না হলে দিনে দুপুরেই তিনজন তার সঙ্গে অচেনা একজন মানুষও মশকরা করবে না। সমস্ত কথা শুনে তিনি ভয় পাওয়ার বদলে হেসে বললেন, বুঝতে পেরেছি, যে পুঁথিটা আমার বাবা দেখিয়েছিল সেই পুঁথির আসল কিছুই কি আপনি দেখতে পেয়েছিলেন? ঠিক বুঝলাম না, আপনার বাবা মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার নাম হলো অলোক রঞ্জন ভট্টাচার্য। আমার বাবার নাম ছিল বিরাজ রঞ্জন ভট্টাচার্য। ওই পুঁথি আমার ঠাকুরদার নয়। আমার বাবার পুঁথি তৈরি করার পরে লাল সুতো বাবা নিজেই রেখে গিয়েছিলেন এবং বলে গিয়েছিলেন ওই অপদেবী একদিন না একদিন আমাদের গ্রামের আশেপাশে কোথাও ফিরে আসবে। ভবানী ডাকাতের রক্ত সে খোঁজার চেষ্টা করবেই। সেই রক্ত পেলেই তার ক্ষমতা বেড়ে যাবে। কিন্তু যখন সে ফিরে আসবে এবং অন্তিম সময়ে ভবানী ডাকাতের পূর্বপুরুষের রক্ত নেওয়ার চেষ্টা করবে, তখন আমার বাবা এসে আবার তাকে আটকাবে। কারণ ভবানী ডাকাতের হাত থেকে ওই রক্তখাকি অপদেবী যখন মুক্তি পায়, তখন তাকে ভবানী ডাকাতের সাকরেদদের মধ্যেই একজন নিজের সাধনায় রেখেছিল। আমার ঠাকুরদা এবং আমার বাবা সেই সমস্ত কথা জানতে পেরে তার সঙ্গে একরকম লড়াই করে তাকে সেই সাধনা থেকে বিচ্যুত করার পরেও আর একজন কেউ তাকে সাধনায় লব্ধ করেছিল। সে কথা বাবা জানত। আপনারা আমার বাবাকে দেখেছেন, আমায় নয়। মাঝে মাঝে যে কিছু একটা মনে হয়নি তা নয়। ভদ্রলোকের গলা মাঝে মাঝে অদ্ভুত গম্ভীর বলেই মনে হতো। মাঝে মাঝে মনে হতো তিনি এমন কথা বলছেন যার কিছুই বোঝা যায় না। বিশেষ করে সেদিন আমাকে আলাদা করে সমস্ত কথা বলার সময় বারবার তার মুখের ভাব পরিবর্তন হচ্ছিল। কিন্তু আপনাকে কি আপনার বাবার মতোই দেখতে ছিল? এবার পুরোহিত মশাই মাথা নাড়িয়ে সম্মতি জানাতে আমি সব কিছু বুঝতে পারলাম। এরপর তাকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে গিয়ে ভেতরে ঢুকলাম, কিন্তু কোনো কিছুই দেখা গেল না, এমনকি সেই মেয়েটিকেও না। লাল সুতো দিয়ে সমস্ত কথা মতো সেই পুরোহিত মশাই এবং আমি মিলে গোটা বাড়ির বন্ধন করলাম। এমনকি অতিরিক্ত সুতো দিয়ে বাড়ির চারপাশেও এক বন্ধন করে দিলাম। তারপর কালুকে বললাম, এই হয়ে গেল বন্ধন। এই বন্ধন কাটিয়ে বাইরে যাওয়ার মতন ক্ষমতা রক্তখাকির থাকবে না। যদি বাইরে থেকে এসে কেউ বন্ধন না খোলে, তবে সাবধান, আবার যেন কেউ এই বাড়িতে রাতের অন্ধকারে না ঢুকে পড়ে। চিন্তা করবেন না ঠাকুর মশাই, আমি খেয়াল রাখব। তবে আজ থেকে আর ডাকাতি নয়, চাষবাস করে ভালো মানুষের মতো জীবন যাপন করব। টাকা টাকা করতে গিয়ে গোটা জীবনটাই যে চলে যাচ্ছিল, আপনাদের আশীর্বাদে তা ফিরে পেলাম। শুধু কালু নয়, তার সঙ্গে জগাই, মাধাই দুজনেই আমাদের পায়ের উপরে শুয়ে পড়ল। পুরোহিত মশাই সামান্য হাসলেন, কিচ্ছু বললেন না। পুরোহিত মশাইয়ের মুখের দিকে তাকিয়ে অবাক হচ্ছিলাম, এত মিল দুজনের চেহারায় থাকতে পারে কি করে। এর দুদিন পরে সেই গ্রাম ছেড়ে বেরিয়ে এসেছিলাম অন্য কোনো অজানা পথের উদ্দেশ্যে। তারানাথ গল্প শেষ করতেই আমরা উঠে পড়লাম, কারণ বৃষ্টি কমে এসেছে। কিশোরী বলল, কিন্তু আপনি যে বললেন এই গল্পের মানে এই ঘটনার অনেক কিছুই আপনার ব্যাখ্যাতীত, সেই সমস্ত কিছুর ব্যাখ্যা আপনি খুঁজে পাননি? প্রথমত অলোক রঞ্জন ভট্টাচার্যের বাবা বিরাজ রঞ্জন ভট্টাচার্যের ওইভাবে আমায় সাহায্য করতে আসা। তাছাড়া জমিদার মশাই মারা যাওয়ার পরেও তাকে যেন আমি সম্পূর্ণ একজন মানুষের রূপে ভালোভাবেই দেখতে পেয়েছিলাম।
রক্তখাকি অপদেবী যতই শক্তিশালী হোক না কেন, সেই গৃহের ভেতরে গায়ত্রী মন্ত্র পর্যন্তও কাজ করেনি। এমন অনেক অতি সূক্ষ্ম ব্যাপার ছিল যেগুলো আমার মনে অনেক রেখাপাত করেছিল। বাকি জীবনে অনেকবার এই সমস্ত প্রশ্নও এসেছিল, যদিও অনেক সাধুর কাছে উত্তর কিছু পেয়েছিল বটে, কিন্তু সমস্ত কিছু নয়। আসলে কি বলতো, মন থেকে কোনো কিছু ব্যাখ্যার মিল না পেলে বাইরে থেকে যে যাই বলুক না কেন তা কখনোই মানতে ইচ্ছে হয় না। চলে আসার আগে পুরোহিত মশাইয়ের মুখে আমি বারবার এক রহস্যময় হাসি দেখতে পেয়েছিলাম। তাই বারবার আমার মনে হতো পুরোহিত মশাই কিছু একটা মিথ্যা কথা আমায় বলেছেন, কিন্তু সেটাও উদ্ধার করতে পারিনি আর। ঠাকুরমশাই নিজেই কিছু প্রশ্ন করতে লাগলেন। রক্তখাকি অপদেবীকে যদি রক্ত দিয়ে সন্তুষ্ট করতে হয়, তাহলে পুরোহিত মশাই অন্ধকারে কথা কেন বলেছিল? কেন বলেছিল ডাকাত লক্ষ্মীকে অন্ধকারে কোনো এক মানুষকে অর্পণ করতে হয় এবং তারপরে সে অদৃশ্য হয়ে যায়? আসলে কে ভবানী ডাকাত আর ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে থাকা দুই শক্তি আসলে আলাদা, নাকি বাকি কোনো একটা গন্ডগোল আছে? দুই গ্রামের মাঝে এমন কি হয়েছিল যার ব্যাখ্যা পুরোহিত মশাই পর্যন্ত বুঝতে পারেননি? আমরা হাঁটতে হাঁটতে বাইরে চলে এসেছিলাম। এ প্রশ্নের উত্তর আমার কেন কিশোরীর কাছেও ছিল না। তারানাথ তান্ত্রিক পর্যন্ত যে প্রশ্নের সমাধান করতে পারেননি, তা আমরা করব কি করে? তবুও তারানাথের বলা সেই বর্ণনাটা বারবার মনে পড়ছিল। মানুষের চেয়ে প্রায় দ্বিগুণ কালো, মস্ত বিরাট শরীর, লাল দুই চোখ, মুখে অজস্র সাদা দাঁতের সারি, আর সাপের মতো কালো চুল লতপত করছে তার চারপাশ দিয়ে। আশ্চর্য হয়ে গেলাম। আরে, এই কথাটা তো মনেই পড়েনি যে বাড়িতে কোনো তন্ত্রক্রিয়া কাজ করেনি, গায়ত্রী মন্ত্র পর্যন্ত কাজ করেনি, সেই বাড়িতে জলের মধ্যে মন্ত্রপুত কোনো ক্ষমতা দিয়ে এই অপশক্তিকে আটকে ছিল। পরদিন এটা জিজ্ঞাসা করতেই হবে, কিন্তু কিশোরী নিরুত্তর। মনে হলো সে বোধহয় ডাকাতের কথা ভাবছে, কিন্তু কোন ডাকাত? কলকাতার ডাকাত, নাকি ভবানী ডাকাত, নাকি ভীতু কালু ডাকাতের কথা? ঠিক তখনই বৃষ্টিটা আবার টিপটিপ করে নামতে শুরু করলো।